জি, তাহলে আমরা স্টার্ট করে দিলাম কেমন? তো এটা হলো যে ৪৯তম ব্যাচের, এটা হলো প্রথম ক্লাস। তো আমরা এখানে যেটা দেখব হলো প্রথম হলো যে একেবারেই বেসিক, যেটা হলো যে শেয়ার কি, অর্থাৎ আমরা যে ব্যবসাটা করব শেয়ার সে সম্পর্কে জানা, তার ডেফিনেশন জানা। শেয়ার কি? শেয়ার হলো মূলধনের সমান ক্ষুদ্রতম একক। যদি মূলধনের ক্ষুদ্রতম একক বলি হবে না। অর্থাৎ হলো শেয়ারের ডেফিনেশন যেটা হলো মূলধনের ক্ষুদ্রতম একক, অর্থাৎ এক একটা অংশ। হ্যাঁ, এই সংখ্যাটা পরিপূর্ণ হয় নাই, ভুল হয়েছে। যেটা হলো শেয়ার হলো মূলধনের সমান, সমান কথাটা লাগবে, সমান ক্ষুদ্রতম একক। অর্থাৎ হলো একটা কোম্পানির ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা হবে। কোনোটা 9 টাকা, কোনোটা 10 টাকা, কোনোটা 11 টাকা, কোনোটা 10 টাকা, এইভাবে হবে না। প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু কত হবে? 10 টাকাই হবে। ঠিক আছে, এই হলো শেয়ারের ডেফিনেশন। অর্থাৎ এগুলো আসলে কোনোটাই, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করবো এগুলো কোনোটাই লাভ লসের সাথে সম্পর্কিত না। কিন্তু আমরা এরপরের যতগুলো ক্লাস করব প্রত্যেকটা ক্লাস হলো লাভ লসের সাথে সম্পর্কিত। আর এটা হলো যে বেসিক জানাটা, যে হলো যে আমরা এখানে কিভাবে বিজনেস করব। যেমন ব্রোকারেজ হাউস, যে এই যে শেয়ার, যে আমরা যে শেয়ারের ডেফিনেশনটা এখন দেখলাম, এই শেয়ার মূলত আমরা কিভাবে বাজারে আসি? আইপিওর মাধ্যমে। এটাকে বলে প্রাইমারি মার্কেট, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এটাকে হলো যে আইপিওর মাধ্যমে আসে। কেন আইপিওর মাধ্যমে আসে এই শেয়ারগুলো? কারণ হলো আপনার কাছে যদি এই শেয়ারগুলো যখন আপনার এখানে একটা কোম্পানি আছে যেটা হলো যে আইন প্রণয়ন করে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ঠিক আছে, এদের কাজ হলো কি? আইন প্রণয়ন করা। এরপরে আসলে আমাদের বাংলাদেশের দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এদের কাজ কি? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাজ করবে হলো আইন প্রণয়ন করবে, আইন বানাবে তারা। কাদের জন্য? বিনিয়োগকারীদের স্বার্থে। আর দুইটা এক্সচেঞ্জ আছে আমাদের বাংলাদেশে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এই ঢাকা স্টক এক্সচেঞ্জ কি করে? তার আন্ডারে যতগুলো ব্রোকারেজ হাউস আছে, এই ব্রোকারেজ হাউসগুলোকে সে নিয়ন্ত্রণ করে। এখানে যে শেয়ারগুলো যে বাই সেল হবে এবং প্রত্যেকটা জিনিসের তদারকি এই ঢাকা স্টক এক্সচেঞ্জ করে। এদের আন্ডারে বিভিন্ন ব্রোকারেজ হাউস থাকে। আমরা যখন একটা শেয়ার আমরা যদি বিক্রি করতে চাই, কিনতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে একটা ব্রোকারের মাধ্যমে, একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে। তো আমরা যাব প্রথমে একটা ব্রোকারেজ হাউসের কাছে যাব। একটা ব্রোকারেজ হাউসে একটা অ্যাকাউন্ট ওপেন করব। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদেরকে কি কি লাগবে? আমাদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য লাগবে হলো 3 কপি ছবি লাগবে। কার? ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডারের। 2 কপি নমিনি ছবি লাগবে। দুইজনেরই ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর একটা হলো ব্যাংক চেকের একটা ব্ল্যাঙ্ক চেকের একটা ফটোকপি, যেটাতে রাউটিং নাম্বার থাকে। ঠিক আছে, এটা হলো যে এটা নিয়ে আমরা যাবো কার কাছে? ব্রোকারেজ হাউসের কাছে। ব্রোকারেজ হাউস আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমাদেরকে একটা নাম্বার দিবে, এটা হলো যে একটা ক্লায়েন্ট আইডি দিবে। আর এর নিচে তার একটা বিও অ্যাকাউন্ট নাম্বার থাকে, যেটা হলো 16 ডিজিটের। হ্যাঁ, এই নাম্বারটা যখন আমাদেরকে পাবো, আমরা এখন যে ক্লায়েন্ট কোডের উপর আমরা বাইসেল করব। আমরা যখন একটা শেয়ার, যারা ফরেক্স করেন, এখানে যারা ফরেক্স আছেন তাদেরকে একটা বিষয় জানা দরকার। আমি এখন যে বিষয়টা বলবো, এই বিষয়টা আপনারা ফরেক্সের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে নিয়েন। কারণ আমি এ পর্যন্ত না হলেও আমি 50 থেকে 60 জনকে আমি জিজ্ঞেস করছি, তারা একুরেট অ্যান্সার দিতে পারে নাই। অর্থাৎ হলো আমরা যে শেয়ারটা বাই করি বাংলাদেশের মার্কেটে, যে শেয়ারটা বাই করি, কাদের মাধ্যমে বাই করি? ব্রোকারেজ হাউসের মাধ্যমে বাই করি। অর্থাৎ আমি ব্রোকারেজ হাউসে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবো। খোলার পরে তারা আমাকে একটা ক্লায়েন্ট আইডি দিবে, ধরেন 1001। আপনার ক্লায়েন্ট কোড হলো 1001। এই 1001 ক্লায়েন্ট কোডের এগেইনস্টে আপনি বাই সেল করবেন। তো আপনি একটা শেয়ার বাই করলেন, ধরেন আপনি এবি ব্যাংক 5000 শেয়ার বাই করছেন। এই এবি ব্যাংক 5000 শেয়ার যে আপনি বাই করবেন, কাকে পেমেন্ট করবেন?
ব্রোকারেজ হাউসকে পেমেন্ট করবেন 5,000 এবি ব্যাংক, ঠিক আছে। 10 টাকা করে 50,000 টাকা আপনি কাকে পেমেন্ট করলেন? ব্রোকারেজ হাউসকে। এই টাকাটা ব্রোকারেজ হাউস কাকে পেমেন্ট করবে? ডিএসসিকে, আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে তাদের কাছে পেমেন্ট করবে। তখন যখন ডিএসসি যখন ঢাকা স্টক এক্সচেঞ্জকে পেমেন্টটা করবে, তখন আমাদের কোডে এই শেয়ারটা আসবে। আসার পরে যখন সেটা সেলেবল হবে, অর্থাৎ বিক্রয়ের যখন উপযুক্ত হবে 3 দিন পরে, তখন ধরেন আমি 1 তারিখে কিনলাম, এটা আমি 3 তারিখে বিক্রি করতে পারবো। এই যে আমি বিক্রি করব কিভাবে? প্রথমে আমি এটা ব্রোকারের মাধ্যমে আমি বিক্রি করে দিলাম, অর্থাৎ 10 টাকার শেয়ারটা আমি 11 টাকা বিক্রি করে দিছি ব্রোকারের মাধ্যমে। বিক্রি করার পরে ব্রোকার এই শেয়ারটা দিয়ে দিবে কাকে? ডিএসসিকে। ডিএসসি কি দিবে? ওই টাকা পেমেন্ট করবে কাকে? ব্রোকারকে। কত? ও 11 টাকা করে 5,000 শেয়ার, এই টাকাটা পেমেন্ট করবে ব্রোকারেজ হাউসকে। ব্রোকারেজ হাউস পেমেন্টটা আমাকে করবে। অর্থাৎ হলো আমাদের এখানে হলো 3টা মাধ্যম। একটা হলো যে আমি শেয়ার কিনবো ব্রোকারেজ হাউস মাঝখানে, তারপর ডিএসসি। আমি টাকা যখন পেমেন্ট করব ব্রোকারেজ হাউসকে, ব্রোকারেজ হাউস পেমেন্ট করবে ডিএসসিকে। আমি যখন শেয়ার বিক্রি করব, ডিএসসি পেমেন্ট করবে ব্রোকারেজ হাউসকে, ব্রোকারেজ হাউস পেমেন্ট করবে আমাকে। এর মাধ্যমেই শেয়ারের লেনদেন হয়। যেটা ফরেক্সে আমি অনেককে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যখন একটা ব্রোকারের মাধ্যমে যখন আপনারা একটা কারেন্সি, গোল্ড, বিটকয়েন যখন বাই করেন, তখন ওই ব্রোকারেজ হাউস কাকে পেমেন্ট করেছে সেটা জানেন কিনা? এখন পর্যন্ত কেউই বলতে পারে না যে ওই ব্রোকার কাকে পেমেন্ট করে। অর্থাৎ আমরা যেমন একটা ব্রোকারকে পেমেন্ট করছি, ব্রোকার পেমেন্ট করছে কাকে? ঢাকা স্টক এক্সচেঞ্জকে। কিন্তু ফরেক্সে যারা পেমেন্টটা করে ব্রোকারকে, এরপরে টাকাটা কোথায় যায় তারা জানে না। তো এই জিনিসটা আপনারা জেনে তারপরে ফরেক্স করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের মার্কেটের যে শেয়ারগুলো, এই শেয়ারগুলো থাকে কোথায়? সিডিবিএলে। এটা আরেকটা আলাদা কোম্পানি, তাদের কাছে আমাদের এই শেয়ারগুলো জমা থাকে, ঠিক আছে। এরপরে আমাদের যে এছাড়া আমাদের এই হলো যে শেয়ারের যে লেনদেনের প্রক্রিয়াটা, এইভাবেই প্রক্রিয়াটা করা হয়। অর্থাৎ হলো আমরা একটা শেয়ার কিনবো থেকে? আমরা ব্রোকারেজ হাউসের মাধ্যমে কিনবো এবং ব্রোকারেজ হাউসের মাধ্যমে আমরা বিক্রি করব। এটা হলো যে আমাদের কাজ এই মার্কেটে। এছাড়া আমাদের আর এই মার্কেটে দেখবেন যে একটা ইন্ডেক্স থাকে। যেমন আমি এখন আপনাদেরকে একটা ছবি দেখাই, যেটা হলো ওয়েবসাইট, যে ঢাকা স্টক এক্সচেঞ্জের। এটা দেখেন, এটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ওয়েবসাইট। এখানের ভিতরে যে আমাদের যে যতগুলো কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি এখানে লিস্টেড কোম্পানি। তো এই লিস্টেড কোম্পানিগুলোর যে শেয়ার যে লেনদেন হয় দৈনিক, এই লেনদেনের এখানে যাবতীয় ডাটা এখানে পাওয়া যায়। এটাও ধরতে পারেন একটা মেইন বই, এটা একটা মেইন বইয়ের মতো। এখানে সমস্ত ডাটা ডিসি আমাদেরকে প্রোভাইড করে আমাদের ব্যবসাটা যাতে স্মুথভাবে চলে। অনেকে দেখবেন যে যখন মার্কেট ফল করে তখন দেখবেন যে বলে যে ডিএসসি ভালো না, আমাদের দেশে বাংলাদেশে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ভালো না, আইসিবি ভালো না। আসল কথা হলো যে তারা এত পরিমাণ ডাটা আমাদেরকে প্রোভাইড করে যাতে আমরা স্মুথলি বিজনেস করতে পারি। অথচ আমরা হয়তো ভালোভাবে বিজনেস করতে জানি না, যার কারণে মার্কেট ফল হলে আমরা বুঝতে পারি না। কিন্তু সমস্ত ডাটা এই ওয়েবসাইটের মধ্যে সমস্ত ডাটা আছে। এছাড়া যে ওয়েবসাইটগুলো আমরা বাজারে দেখি, যেমন স্টক নাও, আমার স্টক, বুলবিডি, হ্যাঁ, এই ধরনের যে শেয়ার মার্কেটের উপর যে পেজগুলো দেখি, সমস্ত ডাটা এই ডিএসসির এই সাইটটা থেকে নেওয়া হয়। এখান থেকে এটা হলো যে মাদার, এখানের ভিতরে সব আছে। এখানের ভিতরে
কি কি আছে দেখেন। একটা হলো যে একটা ইন্ডেক্স থাকে। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা হলো যে এখানে একটা ইন্ডেক্সের আন্ডারে অনেকগুলো শেয়ার থাকে। এই শেয়ারগুলো যে বাড়া কমার যে প্যারামিটারটা, সেটা হলো ইন্ডেক্স। এখানে এখানে যেমন 400টা কোম্পানি, এখানে যদি আপনি যদি খেয়াল করেন যে অ্যাডভান্স, ডিক্লাইন, আনচেঞ্জ, হ্যাঁ, তিনটা পোর্শনে আছে। এই তিনটা পোর্শনটা হলো কি আজকের দিনের যে শেয়ারগুলো কয়টা শেয়ার বেড়েছে, কয়টা শেয়ার কমলো, এবং কয়টা শেয়ার অপরিবর্তিত আছে কার সাথে, গত দিনের রেট থেকে। এটা নির্দেশ করে কি এই জায়গাটাতে যে আজকে 400টা কোম্পানির ধরেন 250টা শেয়ারের দাম বাড়লো, গতকালের মূল্য হচ্ছে আজকের দাম বাড়লো। আবার ডিক্লাইন যেটা, যে গতকালকে যে আজকে ডিক্লাইন কয়টা, 100টা, অর্থাৎ হলো আজকে যে 100টা কোম্পানি কমলো, গতকালের রেট থেকে 100টা কোম্পানির দাম কমে গেছে, এটা হলো সেটা প্রকাশ করে। এছাড়া এখানে আছে দেখবেন যে টোটাল ট্রেড, ট্রেড, এরপরে আছে হলো ভলিউম, এরপরে আছে টার্নওভার। টার্নওভারটা কি, কত টাকায় ট্রানজাকশন হলো, কত টাকায়। ট্রেডটা কি, নাম্বার অফ ট্রেড, বা এটাকে বলে নাম্বার অফ হাওলা, নাম্বার অফ কন্ট্রাক্ট। এই জিনিসটা কি, হাত বদল হওয়া, অর্থাৎ হলো যে কতবার হাত বদলের মাধ্যমে এই যে এখানে যে ভলিউম যেটা শো করছে 31,76,00,000, 31,76,00,000 যে ভলিউমটা শো করছে, এটা কত লাখ, এখানে 2,24,000 বার, 2,24,000 বার হাত বদলের মাধ্যমে 31,76,00,000 এই ভলিউম হয়েছে আজকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেটার বাজার মূল্য 836 কোটি টাকা। এটা হলো স্যার আপনি, স্যার একটু কথা ছিল। জি স্যার আপনি যে স্যার স্ক্রিনটা শেয়ার করছেন, আমি স্যার এখানে ঠিক ভিজিবল হচ্ছে না আমার এখান থেকে। এটা আপনি তাহলে একটু বের হয়ে আবার লিঙ্কে ক্লিক করে জয়েন করেন, দেখা যাবে। আচ্ছা স্যার। ওকে, তো এটা হলো যে যে কিভাবে আমরা ট্রেডটা হয়। এই যে ট্রেডটা যেটা যেটা হলো যে ভলিউম, এই ভলিউমটা ধরেন একটা কোম্পানির, যদি আমরা এখানে একটা কোম্পানির এখন আমরা একটা ভলিউম দেখবো, এখানে যে কোনো একটা কোম্পানিতে ক্লিক করার পরে তার ডিটেলসে দেখি আমরা। দেখেন এখানে এখানে একটা যে কোনো একটা শেয়ার দেখেন, এডিএনটেল ধরি, এই যেটাকে আমি সিলেক্ট করে দিলাম এডিএনটেল। এখানে তার ভলিউম হয়েছে 4,04,000, তার ভলিউম ধরলাম 4 লক্ষ ভলিউম হয়েছে আজকে। এখানে কজন বায়ার কজন সেলার, কজন বায়ার কজন সেলার, এই যে 4 লক্ষ যে ভলিউম, এই ভলিউমের মধ্যে কজন বায়ার কজন সেলার। এটা কিভাবে আমরা এই ভলিউমটাকে বের করতে হয়, যে 4 লাখের মধ্যে অনেকেই বলবে যেটা হলো যে এখানে 4 লাখ বায়ার 4 লাখ সেলার, টোটাল 8 লাখ, ঠিক না? কিংবা 2 লাখ বায়ার 2 লাখ সেলার, 4 লাখ, ঠিক আছে? আসলে এটা এই ভলিউমটা কিভাবে ক্রিয়েট হয় সেটা বোঝেন। এটা হলো যে ধরেন আমি একজন গরু বিক্রেতা, আমি এখন একটা হাটে গরু নিয়ে যাব, গরু বিক্রি করতে যাব আমি একটা হাটে। আমি একটা গরুর দাম আমি চাইলাম 1 লাখ টাকা। কত চাইলাম? 1 লাখ। তাহলে আমি কি সেলার? আপনি গরুটা কিনবেন, তো আপনি বললেন যে আমি 1 লাখ টাকায় গরুটা কিনতে রাজি আছি, তো আপনি 1 লাখ টাকায় গরুটা বাই করবেন, তাহলে আপনি বায়ার। এখানে গরু কয়টা? একটা। পক্ষ কয়টা? 2টা, বায়ার এবং সেলার। গরু একটা, এই ভলিউমটাও একটা। এটা হলো যে সেলার, এভাবে বের করতে হয় বায়ার এবং সেলার। ভলিউমটা কিভাবে ক্রিয়েট হয়, ও যে গরু একটা, পক্ষ 2টা, এটা হলো এভাবে বলে ভলিউম। এরপরে আমরা যখন একটা কোম্পানি, এখানে একটা কোম্পানি যখন বাজারে লিস্টেড হয়, আইপিওতে আসে, আইপিওতে আসার আবার ধরন আবার 2 রকম আছে, একটা সাধারণভাবে আসে আর একটা বুক বিল্ডিং পদ্ধতিতে আসে। যখন একটা কোম্পানি যখন বাজারে আসে, এই বাজারে তার একটা অথরাইজ ক্যাপিটাল থাকে, তার একটা পেইড আপ ক্যাপিটাল থাকে। অথরাইজ ক্যাপিটালটা কি এবং পেইড আপ ক্যাপিটালটা কি? অথরাইজ ক্যাপিটালটা হলো যেটা হলো সিলিং, মানে ছাদ, 1,000 কোটি টাকা, অর্থাৎ তার যে মূলধন সর্বোচ্চ সে 1,000 কোটি টাকা পর্যন্ত করতে পারবে, এটাকে বলে অথরাইজ ক্যাপিটাল। আর পেইড আপ ক্যাপিটালটা কি?
পেইড আপ ক্যাপিটালটা হলো যে কত টাকা শেয়ার, কতটা পরিশোধিত যে মূলধন, অর্থাৎ কত টাকা শেয়ার সে বাজারে ছাড়লো, ধরেন 500 কোটি টাকার, তাহলে 500 কোটি হলো তার পেইড আপ, অথরাইজ কত 1000 কোটি। এই অথরাইজের মিনিংটা কি, যে আমার পেইড আপ সর্বোচ্চ 1000 কোটি টাকা পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো। এই কারণে এটাকে বলে, একটা হলো অথরাইজ ক্যাপিটাল, একটা হলো পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল হলো পরিশোধিত মূলধন, অর্থাৎ কত টাকা শেয়ার বাজারে আছে সেটাকে বলে পেইড আপ ক্যাপিটাল। ঠিক আছে, এরপরে দেখেন এই যে শেয়ারটা যে বাজারে যখন আসে, এটা 5 ভাগে এটা বিভক্ত, 5 জনের কাছে থাকে এই শেয়ারটা। কার কার কাছে থাকে? ধরেন একটা শেয়ারের 1 কোটি, একটা কোম্পানির 1 কোটি শেয়ার আছে, 1 কোটি শেয়ার কার কার কাছে থাকবে সেটা দেখেন। এক কোটি শেয়ারের থাকবে হলো যে স্পন্সর এবং ডিরেক্টর, তাদের কাছে একটা পোর্শন থাকবে। গভর্নমেন্টের কাছে একটা পোর্শন থাকতে পারে, ইনস্টিটিউটের কাছে একটা পোর্শন থাকবে বা থাকতে পারে, ফরেনারদের কাছে একটা পোর্শন থাকবে এবং পাবলিকের কাছে একটা পোর্শন থাকবে। এই 5 ভাগে আমাদের শেয়ারগুলো, একটা কোম্পানির শেয়ারগুলো বিভিন্ন হাতে থাকে। কার কার কাছে? স্পন্সর অথবা ডিরেক্টরের কাছে থাকবে, গভর্নমেন্টের কাছে থাকবে, ইনস্টিটিউটের কাছে থাকবে, ফরেনারদের হাতে থাকবে এবং পাবলিকের হাতে থাকবে। এইভাবে করে আমরা এই শেয়ারগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে, বিভিন্ন জনের কাছে থাকে। এখানে ভিতর যখন একটা শেয়ার বাজারে আসে, এই শেয়ারে দেখবেন একটা মার্কেট লট থাকে। আগে যখন বাজারে মার্কেট লট ছিল, 500টায় একটা লট ছিল, 1000-এ একটা লট ছিল, 100-তে একটা লট ছিল। অর্থাৎ হলো আপনাকে যদি শেয়ার কিনতে হয় তাহলে আপনাকে 500টা করে শেয়ার কিনতে হবে। এক লটে কয়টা শেয়ার ছিল? 500 শেয়ার। তাহলে আপনাকে কিনতে হইতো কত? 500টা শেয়ার মিনিমাম। অর্থাৎ মিনিমাম কোয়ান্টিটি যদি বাই করতে হইতো 500 শেয়ার বাই করতে। এটা পরে গভর্নমেন্ট এটাকে চেঞ্জ করে, গভর্নমেন্ট এটাকে করে দিল কি একটাই লট। এখন আপনি যে কোনো শেয়ার একটা একটা করেও কিনতে পারবেন। আগে এটা ছিল না, 500টা একটা লট ছিল, 20টা একটা লট ছিল। অর্থাৎ সর্বনিম্ন বাই যদি আপনি করেন 20টা করতে হবে এক লট। অর্থাৎ যে কোম্পানির লট সাইজ যত ছিল ওই লট অনুযায়ী বাই করতে হইতো। এটা ছিল আগের সিস্টেম। এখন এটা মার্কেটে উঠে দিচ্ছে, এটাকে কি নিয়ে এসছে? লট সাইজ একটা করে দিছে, একটা করে বাই আপনি করতে পারবেন। ঠিক আছে, এটা হলো মার্কেট লট। এই যে আমাদের মার্কেটে কয়টা মার্কেট আছে? একটা হলো পাবলিক মার্কেট, একটা হলো স্পট মার্কেট এবং একটা আছে ব্লক মার্কেট। পাবলিক মার্কেটটা কি? যেটা আমাদের যে লেনদেনটা করি, বাই সেলটা করি যে মার্কেটে গিয়ে, এটাকে বলে পাবলিক মার্কেট। আর একটা আছে হলো স্পট মার্কেট। যখন কোনো কোম্পানি ডিভিডেন্ড ডিক্লারেশন করবে তার 2 দিন আগে নগদ টাকা দিয়ে বাই সেল করতে হয় এবং এই বাইটা করতে হবে স্পট মার্কেটে গিয়ে। এবং আরেকটা মার্কেট আছে হলো ব্লক মার্কেট। ব্লক মার্কেটটা কি? এই ব্লক মার্কেটটা হলো বাল্ক কোয়ান্টিটি বাই করা। অর্থাৎ হলো ধরেন একটা ডিরেক্টর উনি 20 কোটি শেয়ার বিক্রি করবে। যখন একটা ডিরেক্টর ঘোষণা দিল, একজন মালিক, চেয়ারম্যান কিংবা ডিরেক্টর যদি শেয়ার বিক্রি করতে হয়, উনি 20 কোটি শেয়ার উনি কাউকে না জানাই বিক্রি করতে পারবে না। উনি এটা ডিএসসিতে নিউজ দিয়ে বিক্রি করতে হয়। অর্থাৎ ডিএসসিকে সে বলবে যে আমি 20 কোটি শেয়ার বিক্রি করব। ডিএসসি এটা নিউজ আকারে এটা তার মেশিনে পাবলিশ করবে। কাদের জন্য? বিনিয়োগকারীদের জন্য। এবং যে দিন থেকে এটা পাবলিশড হবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে এই বাইটা অথবা সেলটা তাকে কমপ্লিট করতে হবে। এই জন্য যখন কোম্পানির ডিরেক্টর যখন সেল করতে আসে, তখন বাই করতে আসে, তখন তাকে ডিএসসিতে নিউজ দিতে হয় যে আমি 10 কোটি শেয়ার বাই করব। তখন ডিএসসি বলবে যে আইডিএলসির এই ডিরেক্টর 30 কার্য দিবসের মধ্যে মার্কেট থেকে 10 কোটি শেয়ার বাই করবে। ঠিক আছে, এটা নিউজ দিয়ে বাই করতে হয়। যখন একটা ডিরেক্টর যদি 10 কোটি শেয়ার যদি সেল বসায় পাবলিক মার্কেটে,
তাহলে কি হবে, প্রাইস ফল করবে। কিংবা একটা ডিরেক্টর যদি 10 কোটি শেয়ার উনি পাবলিক মার্কেট থেকে কিনতে চায়, তো উনি যদি অ্যাট এ টাইম যদি 10 কোটি শেয়ার যদি বাই বসে তাহলে শেয়ারের দাম হুড় করে বাড়তে থাকবে, যেটা মার্কেটের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে। এই কারণে যে এই মার্কেটটাকে যাতে স্মুথলি চলে, এই কারণে এই মার্কেটগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন পাবলিক মার্কেটে আমাদের মতো যারা খুচরা ব্যবসায়ী তারা বাই সেল করতে পারবে, আর বাল্ক আর ব্লক মার্কেটে বাল্ক কোয়ান্টিটি আপনি বাই সেল করতে পারবেন। অর্থাৎ হলো এখানে ট্রেডের পরিমাণ ন্যূনতম 5 লক্ষ টাকা, অর্থাৎ একটা ট্রেড সাইজ, অর্থাৎ আপনি বাই করবেন, যেটা যদি হয় 4,90,000 টাকা যদি বাই হয়, একটা ট্রেডে আপনাকে বাই করতে দিবে না, ওটা এক্সিকিউট করতে দিবে না। মিনিমাম 5 লক্ষ টাকার আপনার সমমূল্য হইতে হবে, তখন আর ওটা একটা ট্রেড হিসেবে কাউন্ট হবে। এটা হলো ব্লক মার্কেট। এই ব্লক মার্কেটে অনেক রকম ম্যানিপুলেশন হয় বাজারে। যারা এই মার্কেটে যারা বড় ধরেন আপনার একটা কোম্পানির ধরেন বললো যে আমার 10 কোটি শেয়ার দরকার, এখন 10 কোটি শেয়ার সে কোথায় পাবে? এখানে ভিতরে বিভিন্ন দালাল আছে, তারা বায়ার এবং সেলারকে তারা একত্র করে দিবে যে উনি 10 কোটি শেয়ার বিক্রি করতে চাচ্ছে, আবার উনি 10 কোটি শেয়ার কিনতে চাচ্ছে, একজন আরেকজনকে চিনে না। দালাল বলবে যে আমাকে এই 10 কোটি শেয়ার থেকে আমাকে 10 পয়সা করে দিয়ে দিতে হবে। আবার দালাল আবার ও যে যিনি কিনবে তার কাছেও যাবে, তার কাছেও সে আবার সেম দাবিটা করবে যে আমার জন্য এই 10 কোটি শেয়ার যে আপনি কিনবেন সেখান থেকে আমার 10 পয়সা করে আমাকে দিয়ে দিতে হবে, আর যে সেল করবে তা থেকেও 10 পয়সা খাবে। এই হলো 20 পয়সায় সে 20 কোটি টাকা খাবে। এভাবে করে অনেক বিজনেস করে যায় এই ব্লক মার্কেট। এছাড়াও অনেক রকম ম্যানিপুলেশন আছে যেগুলো আমাদের ক্লাসে আমরা দেখব। এছাড়া হলো যে দেখবেন ডিএসসির মধ্যে এখানে দেখবেন যে আমাদের মার্কেটে বলা হয় ব্লু চিপ শেয়ার। ব্লু চিপ শেয়ারটা কি? আমাদের মার্কেটে বলা হয় ব্লু চিপ শেয়ার। ব্লু চিপ শেয়ারটা মূলত কি? ব্লু চিপ শেয়ারটা হলো যে আমরা সাধারণত বলি ভালো শেয়ার। এই শেয়ারটাকে কিভাবে ব্লু চিপ শেয়ারটা নির্ধারণ করা হয়? অর্থাৎ আপনি এটাকে যে ব্লু চিপ বলবেন, যেমন আমাদের এখানে ইনভেস্টমেন্ট পলিসি 2 রকম। একটা ইনভেস্টমেন্ট পলিসি হলো যে লং টার্ম ইনভেস্টমেন্ট, আর একটা হলো যে শর্ট টার্ম প্রফিটের জন্য যে শেয়ার বাই করি সেটা হলো যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আর আমরা যখন একটা শেয়ার লং টার্মের জন্য যখন শেয়ার বাই করি তখন বেসিক্যালি এটা ব্লু চিপ শেয়ার কিনতে হয়। এই ব্লু চিপ শেয়ারটা আপনি চিনবেন কিভাবে সেটা বলে দিই। এখানে দেখবেন যে DS30 নামে একটা আলাদা একটা ইন্ডেক্স আছে, এটা আমি দেখাই দিচ্ছি। এই জায়গাতে দেখেন DS30, এই যে এই পোর্শনে এখানে ক্লিক করেন, এই যে দেখেন DS30-তে এখানে অনেকগুলো শেয়ার আছে। এটা একটা আলাদা ইন্ডেক্স করা হয়েছে, এটা একটা ব্লু চিপ শেয়ার নিয়ে। কি কি শেয়ার আছে দেখেন, BATBC, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, BSC পিএলসি, ব্যাক্স ফার্মা, সিটি ব্যাংক, ডেল্টা, EBL, ফাইন ফুড, জিপি, আইডিএলসি, এই ধরনের ভালো ভালো কোম্পানিগুলো নিয়ে তারা DS30 নামক একটা আলাদা ইন্ডেক্স তৈরি করে। এটা বেসিক্যালি এটা আসলে প্রকাশ করে হলো ব্লু চিপ শেয়ারগুলা। এই DS30-তে কোনো শেয়ার ঢুকতে হলে তার কিছু ক্রাইটেরিয়া তাকে ফিল আপ করতে হয়। সেই ক্রাইটেরিয়াগুলো কি? যেমন তার গত 5 বছরে ভিতরে সে কখনোই ইপিএস মাইনাস শো করতে পারবে না। যদি ইপিএস মাইনাস শো করে একবার, তাহলে DS30 থেকে সে বের হয়ে যাবে, তাকে রাখা হবে না। তাকে গত 5 বছর মিনিমাম 10% অ্যাবাভ তাকে ডিভিডেন্ড ডিক্লারেশন করতে হবে, তবে সে DS30-র মধ্যে জায়গা করে নিতে পারবে। এই জন্য এখানে যত ব্লু চিপ শেয়ারগুলো, ভালো শেয়ারগুলো, এই শেয়ারগুলো DS30 নামক একটা আলাদা ইন্ডেক্স নিয়ে তারা এটাকে, যেমন জিপি এখানে একটা ভালো রাখে, BATBCর মতো শেয়ার এখানে রেখে দিচ্ছে। কেন? কারণ তারা প্রতি বছর তারা 10% অ্যাবাভ তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, এবং তারা গত 5 বছরের মধ্যে কখনোই তাদের ইপিএস কোনো কোয়ার্টারে একবারও মাইনাস শো করে নাই। এটা হলো যে ব্লু চিপ শেয়ার চেনার উপায়। আপনারা ব্লু চিপ শেয়ার কিনবেন কিভাবে? কেন ব্লু চিপ শেয়ার বাই করতে হয়? ব্লু চিপ শেয়ার বাই করবেন এভাবে, যে শেয়ারের ডিভিডেন্ড ডিক্লারেশনটা ভালো। অর্থাৎ আপনি যখন একটা ব্লু চিপ শেয়ার বাই করবেন, অবশ্যই এই ব্লু চিপ শেয়ারটা কখনোই ট্রেডিং পারপাসে আপনি বাই সেল করবেন না। এটার আপনার একটাই কাজ
যে এটা আগামী 15 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য কিনে ফেলে রেখে দিবেন। প্রতি বছর এটা থেকে যে ডিভিডেন্ড আসবে এটাতে আপনার হিউজ আর্ন হবে। যেমন স্কয়ার ফার্মা বাংলাদেশের জন্য একটা বেস্ট কোম্পানি, যেটা হলো ব্লু চিপ শেয়ার। ঠিক আছে, এটা হলো যে আমাদের যে ইন্ডেক্স এবং ব্লু চিপ শেয়ার কেমন, বা DS30 এটা দেখলেন। এখানে আমাদের এখানে কোম্পানিগুলোকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিছে, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, ফিনান্স, এভাবে আলাদা আলাদা ভাগ করে দিছে। এখানে আমাদের সম্ভবত 22টা সেক্টর আমাদের বাংলাদেশের মার্কেটে আছে। এর ভিতরে এটাকে আবার ক্যাটেগরি করে দিছে, যেমন ABZN G। জিটা অবশ্য আপনারা দেখেন নাই, জিটা এখন আমাদের বাংলাদেশের শেয়ার নাই, একটাই শেয়ার ছিল, লাফার্জ সুরমা, জি ক্যাটাগরিতে ছিল জি। হ্যাঁ, যেমন এই ক্যাটাগরিতে কোন শেয়ার থাকবে, যেটা হলো 10 অথবা 10% অ্যাবাভ ডিভিডেন্ড ডিক্লারেশন করে, এই কোম্পানিগুলো এই ক্যাটাগরিতে থাকবে। বি ক্যাটাগরিতে কোনটা, যেটা 10%-এর নিচে ডিভিডেন্ড ডিক্লারেশন করবে, সেটা বি ক্যাটাগরি। জেড ক্যাটাগরি কোনটা, যেটা ডিভিডেন্ড ডিক্লারেশন করে না, তারা জেড ক্যাটাগরিতে থাকবে। এন ক্যাটাগরিতে কোনটা, যেটা নতুন লিস্টেড হয়েছে, যেটা 1 বছর এখনো হয় নাই, একটা ডিভিডেন্ড ডিক্লারেশন সে এখনো করে নাই, সেটা এন ক্যাটাগরিতে থাকবে। জি ক্যাটাগরিতে গ্রিন ফিল্ড, এটা 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 আবার কি, এটা হলো এই ক্যাটাগরিটা আমাদের এখনো আছে বাজারে। এটা একটা মাত্র শেয়ার ছিল আমাদের, যেটা হলো যে লাফার্জ সুরমা। তারা লিস্টেড কোম্পানি, কিন্তু উৎপাদনে নাই, প্রোডাকশানে ছিল না। লাফার্জ সুরমা লাফার্জ সুরমা যখন বাজারে লিস্টেড হয়, তারা লিস্টেড কোম্পানি ঠিক আছে, কিন্তু তারা প্রোডাকশানে ছিল না। এই কারণে তাদের জন্য একটা আলাদা একটা গ্রুপ ছিল, ক্যাটাগরি করে দিয়েছিল, গ্রিন ফিল্ড জি ক্যাটাগরি। যেটা জি ক্যাটাগরি একটাই শেয়ার ছিল লাফার্জ, এখন আর বাংলাদেশে কোনো জি ক্যাটাগরি শেয়ার বাজারে নাই। ঠিক আছে, তো এখানে হলো যে এই ক্যাটাগরিগুলো কেন করা হয়েছে, যেটা হলো যে এই ক্যাটাগরিগুলো করার উদ্দেশ্য হলো যে আপনাকে ভালো শেয়ারে আপনি কিভাবে থাকবেন, কিভাবে আপনার যে ইনভেস্টমেন্টটা ঝুঁকিতে পড়বে না। যেমন এখানে স্পষ্ট বলা হয়েছে, যেটা হলো যে জেড গ্রুপের শেয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু আমাদের ইনভেস্টররা সবচেয়ে বেশি জেড গ্রুপের শেয়ার কিনে। যেমন আপনি ফরেক্সেও দেখবেন, যেটা কি হয়, ডিলিস্টেড হয়। যেমন জেড গ্রুপের শেয়ার যে কোনো সময় তারা ডিলিস্টেড করে দিতে পারে, কে, ডিএসসি, স্টক এক্সচেঞ্জ, যে কোনো সময়, এবং উইদাউট তারা কোনো নোটিশ, কোনো আপনাকে নোটিশ দিবে না যে ডিলিস্ট। যেমন আগামীকাল সে আপনার সকালে এসে দেখলেন যে PLSF কিংবা ইন্টারন্যাশনাল লিজিং ডিলিস্টেড, আপনি কোথাও গিয়ে এই টাকা ব্যাক পাওয়ার কোনো ওয়ে নাই। অর্থাৎ আপনাকে আগে থেকে বলবে না যে এটা এই আগামী 20 তারিখ থেকে আগামী 25 তারিখ থেকে এটা ডিলিস্টেড না, এটা ডিএসসি কখনোই বলবে না। ডিএসসি একদিন সকালে গিয়ে দেখবেন যে এটাকে কি বলে দিছে, এটা এই কোম্পানি ডিলিস্টেড, শেষ। আপনার যার যার শেয়ার আছে এই টাকা আর কখনোই ব্যাক পাবে না, এই শেয়ার আপনি পড়ে থাকবে, কোনো লাভ হবে না। এছাড়া আমাদের মার্কেট একটা আছে ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার, এটার মিনিং ওটিসি। যে কোম্পানিগুলো ডিলিস্টেড হয় সেটাকে একটা আলাদা আরেকটা মার্কেটে নিয়ে রেখে দিছে, ওটিসি মার্কেট। এই ওটিসি মার্কেটে রেখে দেওয়ার মূল যে কারণ, সেটা হলো যে তারা যদি কখনো তাদের এই কোম্পানিগুলোকে সবল করে আবার যদি বাজারে আসতে চায়, সেটা তারা আবার নিয়ে আসা যায়। এগুলো হলো ওটিসিতে রাখা হয়, এই ধরনের কোম্পানিগুলো, যেগুলোর মানে কোম্পানিগুলো প্রায় ভ্যানিশ হয়ে গেছে। এগুলোকে যদি আবার নার্সিং করে যদি আবার ফেরানো যায়, অনেকগুলো কোম্পানি এরকমভাবে নিয়ে আসে। যেমন আমাদের বাংলাদেশে আবার একটা এসএমই মার্কেট চালু করছে, যেটা ইন্ডিয়াতে চালু আছে। এসএমই মার্কেটটা কি সেটা জানেন কিনা? এসএমই মার্কেটটা হলো যেটা হলো স্মল ক্যাপ। হ্যাঁ, স্মল ক্যাপ, এটার অনেকেই এসএমই মার্কেটে ট্রেড করতে চায়, কিন্তু আপনারা যারা নতুন ইনভেস্টর কিংবা যারা খুব ভালো ইনভেস্টর, তারা কখনোই এসএমই মার্কেটে যাবে না। এসএমই মার্কেটে মূলত আসলে কোন কোম্পানিগুলো থাকে সেটা জানেন কিনা? এসএমই মার্কেটে থাকবে হলো যে ওই কোম্পানিগুলো যেগুলো হলো যে দুর্বল কোম্পানি, এবং এটার একটা বেরিয়ে দেওয়া আছে, মিনিমাম 20 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট থাকা লাগবে মিনিমাম। অর্থাৎ আপনার শেয়ার কেনা থাকা লাগবে মিনিমাম 20। এটা প্রথমে ছিল 50 লাখ, এরপরে 30 লাখ করে দিছিল, এখন একটু কোনো কমে নিয়ে এসেছে 20 লাখ। অর্থাৎ মিনিমাম প্রথমে যখন এই এসএমই মার্কেট চালু করে,
তখন বলা হয়েছিল যে মিনিমাম একটা পোর্টফোলিওতে 50 লক্ষ টাকার শেয়ার কেনা থাকতে হবে, যেটার বাজার মূল্য অবশ্যই 50 লাখ টাকা বা তার অধিক হইতে হবে। অর্থাৎ আপনি 50 লক্ষ টাকার শেয়ার বাই করছেন, যেটার বাজার মূল্য বর্তমানে 20 লক্ষ টাকা চলে আসছে, সেটা হবে না। এসিবি মার্কেটটাকে করে দিয়েছে মিনিমাম আপনার বাজার মূল্য 50 লক্ষ টাকা থাকতে হবে। কেন কেন এটাতে এত ভেরিয়ে দিছে? কারণ যাদের কাছে 50 লক্ষ টাকার শেয়ার কেনা আছে তারা অবশ্যই তারা বড় পার্টি, মানে তাদের টাকা আছে। যেহেতু এসিবি মার্কেটটা একটা রিস্কি মার্কেট, যে কোনো সময় এই কোম্পানিগুলো ডিলিস্টেড হয়ে যেতে পারে, যেগুলোর মানে একেবারেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট একেবারেই দুর্বল। এটার জন্য একটা স্মল ক্যাপের একটা আলাদা মার্কেট খোলা হয়েছে, যাতে ক্ষুদ্র ইনভেস্টররা এখান থেকে শেয়ার কিনে তারা যাতে লসের মধ্যে না পড়ে। এই কারণে এসিবি মার্কেটে এত ভেরিয়েট দেওয়া আছে। কিন্তু তারপরেও আমাদের যারা ইনভেস্টররা আছে তারা শর্ট টার্ম প্রফিটের জন্য এসিবি মার্কেটে চলে যেতে চায়, যে মানে আমি এসিবি মার্কেটে খুব দ্রুত আমি পয়সা লবো। কিন্তু এটা হলো হাই রিস্ক মার্কেট, এই কারণে এটাতে এত ভেরিয়েট দেওয়া। অর্থাৎ হলো যে আপনারা যারা নতুন ইনভেস্টর, হয়তো আপনি ইনভেস্টর হিসেবে নতুন, কিন্তু আপনি মূলধনের দিকে অনেক হেলদি হইতেই পারে। আপনি বাজারে নতুন আসছেন, কিন্তু আপনার কাছে অনেক টাকা আছে, 2-4 কোটি টাকা আছে, কিন্তু আপনার এই কারণেই এটা বলে দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি কখনোই এসিবি মার্কেটে প্রবেশ করবেন না। কারণ হলো এই এসিবি মার্কেটে প্রত্যেকটা শেয়ার দুর্বল কোম্পানি এবং এগুলার একেবারেই নাজুক অবস্থা। এই কারণে এগুলাকে এসিবি মার্কেটে লিস্টেড করা হয়েছে। ক্লিয়ার? এরপরে একটা শেয়ার যেটা হলো যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। এই ডিভিডেন্ডটা তারা যে ডিক্লেয়ার করে এটা দুইভাবে ডিক্লেয়ার করে। একটা হলো ক্যাশ দিতে পারে, একটা হলো বোনাস শেয়ার দিতে পারে। এছাড়া তারা রাইট শেয়ারও দিতে পারে। রাইট শেয়ারটা কি, বোনাস শেয়ারটা কি? ফ্রি অফ কস্ট। অর্থাৎ যদি সে 10% যদি ডিভিডেন্ড ডিক্লারেশন করে, তাহলে আপনি যে 100টা শেয়ারের এগেনিস্টে 10টা শেয়ার পাবেন বোনাস, ফ্রি অফ কস্ট। এটাকে বোনাস শেয়ার বলে। আরেকটা হলো রাইট শেয়ার ইস্যু করা। রাইট শেয়ার ইস্যু করাটা মানে কি? রাইট শেয়ার মানে হলো অধিকার। এই রাইট শেয়ার হলো যে তারা যখন একটা কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে, এটা কিভাবে ইস্যু করে? এটা করে হলো যে ফেস ভ্যালুতে, অথবা কেউ কেউ আবার প্রিমিয়াম যোগ করেও দিতে পারে, যে 10 টাকা ফেস ভ্যালুর সাথে 5 টাকা প্রিমিয়াম যোগ করে দিবে। অর্থাৎ আপনাকে এটা 15 টাকা দিয়ে কিনতে হবে। এটাকে বলে রাইট শেয়ার। একটা কোম্পানি যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তার একটা কি থাকে, একটা রেকর্ড ডেট থাকে। ধরেন আজকে 15 তারিখ সে একটা ডিক্লেয়ার করলো যে এটা এই 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। তার রেকর্ড ডেট দিছে হলো মে মাসের 15 তারিখ। ঠিক আছে, 1 মাস সময় আছে। আজকে 15 তারিখ, মে মাসের 15 তারিখ হলো রেকর্ড ডেট। যেদিন রেকর্ড ডেট হবে সেদিন কি থাকবে? লেনদেন বন্ধ থাকবে। এবং আপনার যদি 14 তারিখ পর্যন্ত যদি হাতে শেয়ার থাকে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত যদি আপনার পোর্টফোলিওতে শেয়ার থাকে, তাহলে আপনি এই ডিভিডেন্ডটার জন্য আপনি প্রযোজ্য হবেন, আপনি প্রাপক হবেন এই ডিভিডেন্ড। যদি আপনি 14 তারিখে শেয়ারটা বিক্রি করে দেন, তাহলে ডিভিডেন্ড পাবেন না। আপনাকে 15 তারিখ পর্যন্ত এই শেয়ারটা রাখতে হবে। অর্থাৎ রেকর্ড ডেট পর্যন্ত আপনাকে এই শেয়ারটা রাখতে হবে। আফটার রেকর্ড ডেট 16 তারিখে আপনি যদি শেয়ার বিক্রি করে দেন, তারপরে আপনি ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ আপনার যখন ডিভিডেন্ড, একটা কোম্পানি যখন ডিভিডেন্ড ডিক্লারেশন করে, এই ডিভিডেন্ড ডিক্লেয়ারগুলো তারা কি করে? একটা রেকর্ড ডেট দিবে। ধরেন আজকে সে বলল যে এই কোম্পানিটা 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, বোনাস শেয়ার দিবে, এবং এটা রেকর্ড ডেট হবে কবে? মে মাসের 15 তারিখে। তাহলে আপনাকে মে মাসের 15 তারিখ পর্যন্ত যদি আপনার পোর্টফোলিওতে শেয়ারটা থাকে, তাহলে আপনি 10% ডিভিডেন্ড পাবেন। যদি 14 তারিখে বিক্রি করে দেন, তাহলে ডিভিডেন্ড পাবেন না। আবার 15 তারিখের পরে যদি 16 তারিখে বিক্রি করে দেন, তারপর আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। এই যে রেকর্ড ডেট 15 তারিখ, মে মাসের 15 তারিখে রেকর্ড ডেট, তাহলে 13 এবং 14 এই দুদিন থাকবে স্পট মার্কেট। এই দুদিন আপনাকে কি করতে হবে? নগদ টাকা লেনদেন করতে হবে। অর্থাৎ হলো শেয়ার বিক্রি করা টাকা দিয়ে শেয়ার কিনতে পারবেন না, আপনাকে ক্যাশ টাকা পেমেন্ট করতে হবে, অথবা ম্যাচিউর ব্যালেন্স দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ হলো একটা শেয়ার বিক্রি করলে ম্যাচিউর হইতে সময় লাগে কয়দিন? 3 দিন সময় লাগে। 1 তারিখে কিনলে এটা 3 তারিখে আপনি সেল করতে পারেন। যেদিন সেল করলেন 3 তারিখ, 4 তারিখ ইমেচিউর থাকবে, 5 তারিখ ম্যাচিউর হবে ওই টাকাটা। ওই টাকাটা 5 তারিখের পর থেকে আপনি
আপনি কি স্পট মার্কেটে কিনতে পারবেন, কিন্তু যেটা 3 তারিখে সেলের টাকাটা 4 তারিখে আপনি স্পট মার্কেটে শেয়ার কিনতে পারবেন না। এটার জন্য আপনাকে ক্যাশ টাকা পেমেন্ট করতে হবে, ডিসি ক্যাশ ছাড়া এটা নিবে না, তাকে অবশ্যই ক্যাশ পেমেন্ট করতে হবে। এটাকে বলে স্পট মার্কেট। কেন রেকর্ড ডেটটা দেওয়া হয়? ওই যে আপনি যে শেয়ারটা পাবেন, এটা ওখানে আপনার নামে অ্যালটমেন্ট হবে, আপনার নাম উঠবে কোম্পানিতে আপনার নাম উঠবে অ্যাজ এ শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারটা কি? আপনি কোম্পানির মালিক। এই কারণে একদিন বন্ধ রাখা হয় লেনদেনে, ঠিক আছে? এটা হলো ডিভিডেন্ড ডিক্লারেশন। রাইট শেয়ার, অধিকার শেয়ার। রাইট শেয়ার মধ্যে যেমন আপনি যখন একটা কোম্পানির ডিরেক্টর, তো রাইট শেয়ার মধ্যে সাধারণ শেয়ারের মধ্যে তফাৎ কোথায়? আপনি একজন শেয়ার হোল্ডার ভোট দিতে পারে কোম্পানিতে এজিএমে গিয়ে, কিন্তু রাইট শেয়ারের মালিক কখনো ভোট দিতে পারে না। এজিএমটা কি? অ্যানুয়াল জেনারেল মিটিং। অর্থাৎ এই যে আপনি ডিভিডেন্ড ডিক্লারেশন করলেন, 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করলেন, এই ডিভিডেন্ড ডিক্লেয়ার যে আপনি করছেন, এখানে যে সমস্ত শেয়ার হোল্ডার তারা এটার ভিতরে আপনাকে হ্যাঁ ভোট দিবে যে হ্যাঁ আমরা 10% ডিভিডেন্ডে সন্তুষ্ট। এটা একটা জেনারেল মিটিং করে এটাকে পাশ করাইতে হয়। আগে এটা খুব বেশি প্রচলন ছিল। কিরকম ছিল? এটা এজিএম করার কিছু পার্টি ছিল। যেমন একটা কোম্পানি সে এজিএমের ডেট কল করবে, কখন? এভাবে থাকে। এটা কিভাবে সংগঠিত হয় সেটা দেখেন। আজকে 15 তারিখ ডিসিতে নিউজ আসলো, যেটা হলো যে এবি ব্যাংক 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, যেটার রেকর্ড ডেট হলো মে মাসের 15 তারিখে। যখন মে মাসের 15 তারিখে রেকর্ড ডেট হবে, তার এজিএম হবে এই রেকর্ড ডেট থেকে তার 1 মাসের মধ্যে সে একটা এজিএম করবে। এই অর্থাৎ হলো মে মাসের 15 থেকে জুন মাসের 15 তারিখের মধ্যে সে যে কোনো একটা তারিখের মধ্যে একটা সে এজিএমটা করবে, একটা মিটিং ডাকবে, অ্যানুয়াল জেনারেল মিটিং ডাকবে। ডেকে এখানে শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে যে আমরা যে 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছি, এখানে শেয়ার হোল্ডাররা কোনো আপত্তি যদি থাকে তাহলে এটাকে চেঞ্জ করা যাবে, আর যদি কোনো আপত্তি না থাকে এটা পাস, যে হ্যাঁ এবার প্রত্যেক শেয়ার হোল্ডার 10% করে তারা ডিভিডেন্ড পাচ্ছে। এটা হলো এই এজিএম এর কাজ, এখানে তারা পাস করে দিবে। এরপর একটা আছে ইজিএম, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং। হ্যাঁ, এটা হলো যে কোনো কোম্পানির কোনো একটা যে তাদের যদি ধরেন ক্যাপিটাল বাড়াবে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা যাচ্ছে, তখন তারা হঠাৎ করে একটা এরকম ইজিএম একটা ডাকতে পারে, একটা এক্সট্রা অর্ডিনারি একটা মিটিং তারা করতে পারে। এটা হলো তাদের কাজ। এজিএম এবং ইজিএমের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, এই যে কোম্পানিগুলো, যে আমাদের এখানে যে কোম্পানিগুলো আসে, এই কোম্পানিগুলো আমাদের বাংলাদেশে যে 2টা ক্লোজিং হয়, ইয়ার এন্ড 2টা থাকে। একটা থাকে কি ডিসেম্বর ক্লোজিং, অর্থাৎ তার বৎসর শেষ হয় জানুয়ারি টু ডিসেম্বর। আরেকটা কোম্পানির ইয়ার এন্ড আছে হলো জুন টু জুলাই ইয়ার এন্ড। যেমন বিদেশি কোম্পানিগুলো দেখবেন যে তারা যখন যে পড়াশোনা করে স্কুল, ওদের হলো জুন ক্লোজিং হয়। আর আমাদের বাংলাদেশের ক্লোজিংগুলো কি ডিসেম্বর ক্লোজিং, ওদেরটা জুন ক্লোজিং, ঠিক আছে? তো এখানে হলো যে আমাদের মার্কেটে 2টা ক্লোজিং আছে, একটা হলো জুন ক্লোজিং, একটা হলো ডিসেম্বর ক্লোজিং। সাধারণত জুন ক্লোজিং কোনগুলো? যেগুলো হলো এই প্রোডাকশান করে, এই ধরনের কোম্পানিগুলো সাধারণত জুন ক্লোজিংয়ে তারা রেখে দিছে। আর যেগুলো কাগজের ব্যবসা করে, যেমন ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, এগুলোকে রেখে দিয়েছিল ডিসেম্বর ক্লোজিংয়ে, ঠিক আছে? এ দুটো পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা বলেন? কথা হলো এই ক্লাসটা হলো যে একেবারে যারা বিগিনার, মার্কেটটা সম্পর্কে একেবারেই জানেন না, হ্যাঁ, আমাদের যে মূল যে প্রফিটেবল যে কোর্সের যে মূল উদ্দেশ্য যে প্রফিট করা, এই প্রফিটের সমস্ত কিছু পাবেন হলো যে আগামী ক্লাস থেকে। যেমন একটা শেয়ারের বটম ধরতে হয় কীভাবে, আপনি যে একটা শেয়ার কিনলেন কোন রেটে গিয়ে কিনতে হবে, একটা যে মার্কেট বাড়বে না কমবে সেটা আপনি আগাম বুঝতে পারবেন,
একটা শেয়ার কীভাবে কিনতে হয়, এই সমস্ত পলিসিগুলো আমরা দেখাবো হলো যে আগামী ক্লাস থেকে। অর্থাৎ হলো আপনাকে এই মার্কেটে যে আপনি যদি কেউ যদি বলতে পারে যে এই কোর্স করার চলাকালীন সময় আপনি যদি বলতে পারেন যে আমি আপনার এই কোর্স করে আমি প্রফিট করতে পারবো না, ঠিক আছে, তাহলে আপনার কোর্স ফি ব্যাক করে দেওয়া হবে। অর্থাৎ হলো যে এই কোর্সটা এতটাই কনফিডেন্টলি করানো হচ্ছে যেটা হলো যে আপনি কোর্স চলাকালীন সময় আপনি বলতে পারবেন যেটা হলো এটা আমি প্রফিট করতে পারবো। অর্থাৎ হলো আপনার কনফিডেন্ট লেভেলটা ওইখানে চলে যাবে, যেটা হলো যে মার্কেটটাকে এত সহজ করে সাজানো হয়েছে এই কোর্সের মাধ্যমে, যেটা হলো আপনি যে কোনো মার্কেটে, বাংলাদেশের মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, যে কোনো মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন। অর্থাৎ হলো এটাকে এমনভাবে সাজানো হয়েছে। অর্থাৎ আপনারা ধরেন যারা নতুন যারা আছেন কিংবা পুরাতন যেই এখানে মার্কেটে ব্যবসা করবেন, এটাকে এত সহজ করে করা হয়েছে যে যার কারণে এই কোর্সে আমরা এই পর্যন্ত 49 ব্যাচ পর্যন্ত আমরা এখন পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র এই সহজ করার কারণে। যার কারণে আমরা যে ইনিশিয়াল যে ক্লাসটা নিচ্ছি এটা তো আমরা গভীরে যাচ্ছি না, একেবারেই যেগুলো না জানলেই না, যে মার্কেট লট, ঠিক আছে, ফেস ভ্যালু 10 টাকা ফেস ভ্যালু, যেমন কীভাবে বোনাস ডিক্লারেশন করে, কীভাবে আপনি, যেমন এই জিনিসটা যেটা আমি বলে দিলাম যে আমাদের যে সার্কেল, যে লেনদেনের যে সার্কেল, এই সার্কেলটা আপনারা ফরেক্সে চেক করে নেবেন যে আমি যে ব্রোকারকে টাকা দিচ্ছি এই ব্রোকার কাকে পেমেন্টটা করে, কার কাছে এই শেয়ারগুলো থাকে, এগুলো আপনারা জেনে নেবেন। আমার ক্লেম করা জায়গা কোথায়, আপনি যদি বাংলাদেশের যদি কোনো ব্রোকারেজ হাউস আপনার শেয়ার নিয়ে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে, এই শেয়ারগুলো সমস্তগুলো ডিসিতে থাকে, ডিসি রাখে হলো সিডিবিএলে, যার কারণে ব্রোকারেজ হাউস বন্ধ হয়ে গেলেও আপনি শেয়ার ফেরত পাবেন। সুতরাং এই ধরনের কোনো আছে কিনা এটা আপনারা এই ফরেক্সে চেক করে দেখবেন। বলেন আলী ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, আমাদের কি ব্রোকার অ্যাকাউন্ট এটা কি আমরা করতে পারবো? ব্রোকার অ্যাকাউন্ট ব্রোকারেজ হাউসে গিয়ে করতে হবে। যেমন ব্যাংকের হাউস আছে, নর্মাল হাউস আছে, ফাইন্যান্সের হাউস আছে, ইন্স্যুরেন্সের হাউস আছে। হ্যাঁ, একটা বাই হ্যান্ড করতে হবে ফিজিক্যালি নাকি অনলাইনে করা যাবে? অনলাইনে করা যায়, এখন সমস্ত কিছু অনলাইনে করা যায়। অনলাইনে করতে পারবেন, ফিজিক্যালি আপনি অফিসে গিয়েও করতে পারবেন। তবে আমি যেটা বেটার মনে করি যেটা হলো ব্যাংকের ব্রোকারেজ হাউসগুলো ওরা কমপ্লায়েন্স মেনটেন করে এবং রিস্ক ফ্রি, এবং আপনাকে কোনো রকমে আপনাকে হ্যাসেল রাখবে না। আপনি মানে অর্থাৎ হলো আপনি শত শত কোটি টাকা, এই শেয়ার মার্কেটে একটা সবচেয়ে বড় সুবিধা, আপনার কাছে 100 কোটি টাকা আছে, আপনি একটা টি শার্ট পরে হাঁটতেছেন, কেউ বুঝবো না আপনার কাছে 100 কোটি টাকা আছে। এটা হলো সবচেয়ে একটা ভালো জিনিস, ঠিক আছে। হ্যাঁ বলেন। এরপর ভাই যেটা ট্রেড নাম্বার যা বলছেন আপনি, নাম্বার অফ ট্রেডের মধ্যে, সেটার ভাই যদি জিনিসটা একটু বলতেন। কোনটা? নাম্বার অফ ট্রেড নিয়ে একটা বলছেন না? হ্যাঁ, নাম্বার অফ ট্রেড আমাদের যে আগামী ক্লাসে আসবে ওখানে আমরা আরো একটু ডিটেলস বলবো, তারপর এখানে আমরা দেখা দিব অনেকগুলো। বলেন সারথী ভাই, বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই নমস্কার। জি, আমার একটা প্রশ্ন ছিল যে ওই যে ব্লু চিপ শেয়ার গুলোর কথা যে বললেন, জি, ওখানে একটা শেয়ার আছে আপনার লঙ্কা বাংলা ফাইন্যান্স, যেটা গত বছর ডিভিডেন্ড দেয় নাই, তারপরও সে কিভাবে ওই তালিকায় থাকলো 30? এটা এখনো তার আপডেট করেনি, এটা বের করে দিবে, মানে ও এখন নেই ওখানে, বের করে দিবে। কেন দেখলাম যে 24 সালে আপনার সেই ডিভিডেন্ড দেয় নাই, কিন্তু 23 সালে তার 10% ছিল। এগুলো মানে এগুলো তারা যখন আপডেট করবে তখন এগুলোকে বের করে দিবে। ঠিক আছে, এটাই একটু জানার ছিল। এছাড়া বলেন, যারা নতুন আছেন তারা বলেন যে এখানে আপনারা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি, সুলতান ভাই বলেন। সুলতান ভাই হলো স্যার, ধরেন- অনেক আগের ব্যাচের। হ্যাঁ বলেন। স্যার প্রায় বছরখানেক আগে। আচ্ছা স্যার, বলছিলাম যে ধরেন কোন শেয়ারে লেনদেন হচ্ছে কিন্তু ভলিউম নাই, এই ক্ষেত্রে আমাদের কি বুঝতে হবে শেয়ারটি ভালো না খারাপ? লেনদেন হচ্ছে, মানে লেনদেন হচ্ছে না, ভলিউম নাই, কিন্তু আপনার হচ্ছে আপনার ভ্যালুয়েশনও নাই, এই ক্ষেত্রে কি বুঝতে হবে শেয়ারটি ভালো না খারাপ, বা কি মানে এটাতে স্যারকে আমরা যেমন বড় পার্টির আগ্রহ নাই, ঠিক জেনারেল পাবলিকের ইনভেস্টরও আগ্রহ নেই। আপনাকে যদি বলে মার্কেটের ডেফিনেশনটা কি, মার্কেট কাকে বলে, মার্কেটটা কি আসলে,
মার্কেটটা হলো যে পাবলিক সেন্টিমেন্ট। মার্কেটে এখানে ব্যবসা করার যে মূল জায়গাটা হলো পাবলিক সেন্টিমেন্ট যেদিকে যাবে আপনাকে সেদিকে থাকতে হবে, ঠিক আছে? যেমন যে শেয়ারের মধ্যে ধরেন আপনার প্রাইজিং হচ্ছে না, ভলিউম হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এই শেয়ারের মধ্যে বড় পার্টিও নেই, যারা ছোট পার্টি আছে আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টর আছে তাদেরও আগ্রহ নেই এই শেয়ারে। তখন এই শেয়ারগুলো থেকে আপনাকে দূরে দূরে সরে আসতে হবে। এটা আপনার টাইম কিল করবে, আপনার প্রাইস, আপনার ইকুইটি নষ্ট করবে, ঠিক আছে? যেমন একটা মার্কেটে, যেমন আপনাদের হলো ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা একটা আছে শর্ট সেল, আমাদের মার্কেটে এটা ছিল শর্ট সেল। শর্ট সেলটা কি? শর্ট সেলটা হলো যে আপনার কাছে স্যার আমাদের মার্কেটে এই জিনিসটা ছিল, আমাদের বাংলাদেশ মার্কেটে ছিল এটা। হাই হাই স্যার, এখন নাই কেন স্যার? এটা এটা তো থাকা দরকার। এটা মানে এটা হলো যে আপনার যখন দেখেন শিবলি রুবেল স্যারকে যখন মার্কেটে যখন ইয়া দিল, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান দিল, আমার একটা কোশ্চেন ছিল ওই সময়, যেটা হলো যে একজন টিচার, ঢাকা ইউনিভার্সিটির টিচার, উনি ভালো টিচিং করতে পারে, উনি ভালো জানতে পারে, শেয়ার মার্কেটে উনি কী বোঝে? শেয়ার মার্কেটের যে আইন এগুলো তার শিখতে 2 থেকে 3 বছরেও শিখতে পারবে না। তাহলে যারা ব্রোকারেজ হাউসে বছরের পর বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর তারা কাজ করতেছে, তো তাদের থেকে যদি আপনি যদি একজন যদি চেয়ারম্যান যদি নিয়োগ দিতে না পারেন, তাহলে কীভাবে মার্কেটে ডেভেলপমেন্ট হবে? যেমন এই শর্ট সেলটা বাংলাদেশে ছিল, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই শর্ট সেল বন্ধ করলে কী হবে? টার্নওভার কমে গেছে। যেমন ফরেক্সে মানুষ ঝুঁকতেছে কেন? ফরেক্সে ঝুঁকতেছে হলো যে প্রতি সেকেন্ডে সে ট্রেড করতে পারতেছে, এই কিনলই বিক্রি করে দিল। এই শর্ট সেলটাও তাই ছিল, আপনার যে শেয়ার নেয় আপনি বিক্রি করে দিচ্ছেন, এটা হলো শর্ট সেল। এটাকে আমি ডিটেলস বলতেছি, এটাকে আমি একটু এটাকে রিকানেক্ট হবে কেমন, এটাকে আমি এই লিঙ্ক আবার দিয়ে দিচ্ছি গ্রুপগুলোতে, সবগুলো যাদের যাদের যেখানে ছিল ওখানে সবাইকে দিয়ে দিচ্ছি লিঙ্ক, আমি এটাকে রিকানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা আবার জয়েন করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে নিটিং, হ্যাঁ নিটিংটা একটা হলো যে বাংলাদেশের মার্কেটের জন্য একরকম নিটিং, আর ফরেক্স মার্কেটের জন্য এটা হলো যে শর্ট সেল। তো আমাদের এখানে নিটিংটা কীভাবে করে? আমাদের এখানে নিটিংটা করে হলো যারা এই ধরেন আপনার কাছে টাকা নেই শেয়ার কেনার, কিন্তু সেলেবল শেয়ার আছে, অর্থাৎ আপনি সেটা বিক্রি করতে পারেন, আজকে আপনি এই শেয়ারটা বিক্রয়যোগ্য হয়েছে, বিক্রি করতে পারেন, কিন্তু আপনার কাছে টাকা নেই, টাকা না থাকা সত্ত্বেও আপনি শেয়ার কিনতে পারবেন, এটাকে বলে নিটিং। অর্থাৎ হলো আপনার কাছে 10,000 এবি ব্যাংক আছে, সেলেবেল, আজকে সেল করা যায়, কিন্তু আপনার কাছে টাকা নেই, আপনি প্রথমে 10,000 এবি ব্যাংক আপনি কিনে ফেলতে পারবেন, কিনে দিন শেষে আবার এটাকে সেল করে দিতে পারবেন, এটাকে বলে নিটিং। আর ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা আছে এটা হলো শর্ট সেল। শর্ট সেলটা কীভাবে করে সেটা বোঝেন। যখন একটা শেয়ারের দাম বাড়ছে, আপনার কাছে মনে হলো যে শেয়ারটা এখান থেকে প্রাইস ফল হবে, আপনি এটাকে এখানে বিক্রি করে দিয়ে বসলেন, এটাকে বলে ফিউচার ট্রেড বলে। আপনি এটাকে বিক্রি করে দিয়েছেন, আপনার কাছে মনে হয়েছে শেয়ারটা বাড়তে বাড়তে অনেক দূর গেছে, আপনার কাছে মনে হয়েছে যে এখান থেকে প্রাইস ফল করবে, এই জন্য আপনাকে এখানে বিক্রি করে দিয়েছেন। বিক্রি করলেন, ধরেন $20 বিক্রি করলেন, এটা কমে $15 আসলো, আপনি এটা আবার বাই করে ফেললেন, তখন আপনার এটা ক্লোজ হয়ে গেল, পজিশনটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? এই যে আপনাদের $5 যে প্রফিট, এটাকে বলে শর্ট সেল, যে আপনার শেয়ার থাকা না থাকা সত্ত্বেও আপনি এটা কী করলেন, সেল করতে পারলেন। যেমন আপনার কাছে মনে হইতেছে যে এখান থেকে শেয়ারটার দাম বাড়বে, এই কারেন্সিটার দাম বাড়বে, আপনি কী করলেন, বাই করলেন। আপনার কাছে মনে হলো যে এই অন্য কারেন্সিটা গোল্ড, এখান থেকে প্রাইস ফল হবে, আপনি ওখানে সেল করে বসলেন, কিন্তু গোল্ড আপনার কাছে কেনা নেই, ঠিক আছে? এটাকে বলে শর্ট সেল। বলেন হাসান ভাই, বলেন। স্যার নেটিংটা যদি স্যার আরেকটু বুঝায় বলতেন স্যার ভালো। নিটিংটা হলো যে এটা হলো আমাদের বাংলাদেশের মার্কেটে এটা প্রচলিত নিটিংটা হলো যে আপনার কাছে শেয়ার কেনার টাকা নেই, আপনার কাছে অ্যাভেলেবল ফান্ড নেই, আপনার কাছে আপনার ব্যাংকেও টাকা নেই, কিন্তু আপনার কাছে সেলেবল শেয়ার আছে, আপনি এই শেয়ারটা বিক্রি করতে পারেন, আপনি এই শেয়ারটা বিক্রি করতে পারেন। এটা আপনি বিক্রি না করে প্রথমে এটা কিনে ফেললেন, ধরুন 10,000 শেয়ার আপনার কাছে আছে, আপনি এটা বিক্রি করতে পারেন আজকে বিক্রি না করে প্রথমে কি বললেন যে আমি এটা নিটিং করব, আমি এই 10,000 শেয়ার কিনে ফেললাম, কিনে
দিন শেষে আবার আমি ওই হাতে যে 10,000 শেয়ার আছে এটা বিক্রি করে দিলাম, এটাকে বলে নিটিং। ওকে ওকে স্যার, ঠিক আছে, ওকে স্যার। এটা আমাদের বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয় নিটিংটা, যেটা বাংলাদেশের মার্কেটের জন্য ভয়ানক। এই নিটিংটা করা ঠিক না, এবং যারা করে না বুঝে করে, এবং তারা প্রচুর লস করে, তারপরেও একটা নেশার মতো কাজ করে, নিটিং করে। ঠিক আছে, এই কারণে আমাদের এটা কি হয়, মার্কেটে আমাদের এটাকে বিপদে ফেলে দিচ্ছে। এখানে যারা নতুন আছেন, কে কে নতুন আছেন বলেন, এবং আপনাদের বলেন অবস্থা বলেন, যেটা হলো যে আপনারা বুঝতেছেন কিনা ক্লাসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন সরি বলেন, একজন একজন করে বলেন বলেন। জি, আমি বলবো না ভাই? হ্যাঁ, বলেন, আতিক ভাই বলেন বলেন। জি, আমি আতিকুর রহমান, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, আমি এজ এ শেয়ার মার্কেটে খুব নতুন বলা যাবে না, বেশ কিছুদিন থেকে করছি, বাট একবার আর কি প্রফিট পাইছিলাম ব্যাংকের শেয়ারে। আর আমি মূলত ফরেক্স এর সাথে বহু বছর আর কি আছি। আচ্ছা, ফরেক্সে কেমন করছেন? জি, ফরেক্সে আলহামদুলিল্লাহ ভালো করছি। তো হ্যাঁ জি, সাথে সাথে আমি শেয়ারে আর কি বহুদিনের আমার যে শেয়ারে আমি আসবো, কিন্তু ঠিকভাবে আসলে গাইডলাইন। এমন কিছু টেকনিক দেখে দিব যেটা আপনি বলবেন যে মানে এত টাকা, অর্থাৎ যে বাংলাদেশের যে মার্কেটটা, এই মার্কেটটাতে দেখবেন সবাই বলে লস। এখানে একটু আমি আমার একটু পরিচয়টা বলে দিই, যেটা হচ্ছে যে আমরা হলাম যে আমরা 2 ভাই 1 বোন। আমরা 2 ভাই 1 বোন, আমরা সবাই ব্যাংকে জব করি। অর্থাৎ হলো যে আমার বড় ভাই আছে হলো এক্সিম ব্যাংকে, ছোট বোন আছে হলো উত্তরা ব্যাংকে, আমি ছিলাম হলো ব্যাংক এশিয়াতে। এরপর আমি এখন আছি হলো যে ইউসিবিএল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে হলো যে তাদের সাথে আমার হলো কমিশনের বিজনেস আছে। আমি ব্যাংক এশিয়ার জব ছাড়ছি আজকে 5 বছর আগে, এবং এই সম্পূর্ণ যে আমার যে সংসার বা আমার যত রকমের অ্যাসেট করা, যত কিছু করে সব এই মার্কেট থেকে। অর্থাৎ হলো আমি এখান থেকে কন্টিনিউয়াস, আমি এই শেয়ার মার্কেট থেকেই আমি কিন্তু ফরেক্সেও নাই, শুধুমাত্র শেয়ার মার্কেট থেকে। আমি যে মার্কেটে টাকা আর্ন করা মানে টাকা ধরে রাখা কষ্টকর, সেই মার্কেটে আমি আজকে 5 বছর আমি এটা সার্ভাইভ করছি শুধুমাত্র শেয়ার মার্কেট দিয়ে। যদি আমি করতে পারি, আপনারাও ডেফিনেটলি করতে পারবেন। অর্থাৎ হলো আমরা এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সুলতান ভাই বলেন। স্যার, আপনি তো আছেন অনেকদিন ধরে, কিন্তু পুরাপুরি এই মার্কেটে আছেন 5 বছর ধরে, এটা বলতে চাইছেন নাকি আপনি আছেনই 5 বছর ধরে? এটা বলতে চাইছেন? আমি জব ছাড়া আছি 5 বছর ধরে। আচ্ছা 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 আচ্ছা। স্যার, আপনি কি নিজেকে এই মানে হ্যাপি ফিল করেন যে এই শুধুমাত্র এই মার্কেট নিয়ে আপনি একটু জোরে বলেন? শুধুমাত্র মানে বললাম যে স্যার, আপনি যে শুধুমাত্র এই মার্কেট নিয়ে আছেন, এটা থেকে আপনি স্যাটিসফাইড ফিল করেন, নাকি আপনার কাছে মনে হয় যে জবই বেটার ছিল? মানে আমার লাইফের সবচেয়ে ভালো সময় আমি কাটাচ্ছি। আচ্ছা স্যার, আমি বুঝতে পারছি। মানে এটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। যেমন ডেস্ক ওয়ার্কের মধ্যে আমি কখনো ক্রিয়েটিভিটি পাই নাই, যে আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছু না। কিন্তু এখানে যেটা দেখছি যে এখানে ক্রিয়েটিভিটি, এখানে প্রতিদিন চ্যালেঞ্জিং, যেটা চ্যালেঞ্জ নিতে মজা লাগে। এবং আপনি একটা শেয়ার বাই করছেন, আপনি প্রফিট হচ্ছে, কিংবা আপনি কতটুকু কনফিডেন্টলি আপনি বাই করতেছেন। হ্যাঁ, যখন আপনি প্রফিট হয়ে যাচ্ছে তখন আপনার কাছে আরও ভালো লাগতেছে। এটা হলো চ্যালেঞ্জিং জব এবং বিজনেস, এবং এটার ভিতরে স্বাধীনতা। যেমন আমি তো বললাম যে আমি একটা টি শার্ট পরে হাঁটবো, কিন্তু কেউ বুঝবে না যে আমার কাছে অনেক টাকা। কিন্তু আপনি একটা যখন প্রতিষ্ঠান করবেন, আপনি একটা বড় এখানে আপনার গুন্ডা বাহিনী ট্যাকেল দিতে হবে, আপনাকে পুলিশ ট্যাকেল দিতে হবে, প্রশাসন। হ্যাঁ, আপনার অত চিন্তা থাকবে, গোডাউন থাকবে, আগুন ধরে কিনা, চুরি হয় কিনা, ডাকাতি হয় কিনা, কত রকম টেনশন। এখানে শত শত কোটি টাকা থাকবে, কেউ বুঝবে না যে আপনার কাছে অনেক টাকা আছে। এখানে শেয়ার মার্কেট বেস্ট, এবং শেয়ার মার্কেটে এখানে আমরা এমন কিছু পলিসি দিব যে পলিসির মাধ্যমে অর্থাৎ হলো আপনাকে কোথাও আর কোনো জায়গায় একে সহজ ভাষায় কারো গোলামি করা লাগবে না। এখান থেকে সম্ভব প্রফিট টেক করা, এখান থেকে সংসার চালানো সম্ভব। এখানে সব কিছু করবেন, এখান দিয়ে আপনি অ্যাসেট করবেন, সংসার চালাবেন। আপনি একটা সিম্পল একটা জিনিস চিন্তা করেন, যদি বিজনেস বুঝেন,
বা বিজনেসে যদি আপনার আগ্রহ থাকে, আপনি একটু চিন্তা করে দেখেন একটা মুদি দোকানদার পার ডে কত টাকা সেল করে, আইডিয়া আছে কি না? 20-30 হাজার, 50 হাজার পার ডে। 50 হাজার বড় বড় দোকান হইতে হয়, 20-30 হাজার, এই তো একটা মুদি দোকানদার এর থেকে তো বেশি সেল করে না পার ডে। একটা মুদি দোকানদার 20 থেকে 30 হাজার টাকা, বা আমরা ধরলাম 30 হাজার বা 40 হাজার টাকা পার ডে সেল করে সে ঘর ভাড়া দিচ্ছে, দোকান ভাড়া দিচ্ছে, কর্মচারী খরচ দিচ্ছে, বাচ্চাদের স্কুলের খরচ দিচ্ছে, তার সংসার চালাচ্ছে, শুধুমাত্র 20 থেকে 30 হাজার টাকা 40 হাজার টাকা সেল করে পার ডে। একজন যদি মুদি দোকানদার যদি 30 হাজার 40 হাজার টাকা পার ডে সেল করে সংসার চালাতে পারে, আপনি এখানে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে আপনি এখানে সংসার চালাতে পারবেন না? আপনার কি মনে হয় যে এখানে আপনি যদি 10 লাখ টাকা যদি আপনি যদি ট্রানজ্যাকশন করেন, আপনার কি মনে হয় না যে এখান থেকে যে যদি 20 হাজার টাকা ট্রানজ্যাকশন করে যদি 50 হাজার 30 হাজার টাকা ট্রানজ্যাকশন করে যদি একটা সংসার চলতে পারে, তাহলে শেয়ার মার্কেটে কেন ট্রানজ্যাকশন করে সংসার চলবে না? সেম জিনিস তো, উনি প্রোডাক্ট বিক্রি করতেছে, আপনি শেয়ার বিক্রি করতেছেন, তা চলবে না কেন? তাহলে বুঝতে হবে যে আমাদের ইফিসিয়েন্সির অভাব, যার কারণে আমরা এটা চলতে পারতেছি না। আমরা এই কোর্সের মাধ্যমে এমন একটা পর্যায়ে পৌঁছাবো যেটা হলো যে আমি যেটা আবারও পুনরাবৃত্তি করছি, যেটা হলো যে কেউ যদি কোর্স চলাকালীন সময় যদি বলতে পারে যে আমি আপনার এই কোর্স করে আমি প্রফিট করতে পারবো না, আমি সাথে সাথে কোর্স পেমেন্ট ফেরত দিয়ে দেবো, কেউ যদি বলতে পারে। আমি এমন না যে আপনাকে শেষ দিন, এই কোর্স চলাকালীন সময় আপনি আমাকে বলবেন যে আমি আপনার এই লজিকে আমি প্রফিট করতে পারবো না, কেউ যদি বলতে পারে, সিঙ্গেল ওয়ান, যদি সবাই বলে সবারটা ব্যাক করে দিব, ইচ এন্ড এভরি প্রত্যেকেরটা যদি কেউ বলতে পারে। স্যার আমি কথা শেষ করতে পারিনি। বলেন। আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা তো অনেক ভালো, কারণ এই সময়ে তো এই যে এগুলো সময় অনেকে দিতে চায় না। যেমন আমরা ফরেক্স মার্কেটে সময় কারো কাছে পাওয়া যায় না, যারা গাইডার বিশেষ করে। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করছেন এটা তো সাধুবাদ পাওয়ারই যোগ্য আর কি। ঠিক আছে, এটা সময় দিচ্ছেন, এটা অনেক কিছু আমি মনে করি, কারণ আমি এগুলো ভ্যালু বুঝি। বহুদিন যাবত আমি মার্কেটে আছি, আমি ফরেক্স নিয়ে অনেকটাই আমি কয়েকটা দেশে ভ্রমণও করেছি। তাও চায়না গেছিলাম গত ডিসেম্বর মাসে, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো ঘুরে আসছি। আর শেয়ার মার্কেটে আমার বহুদিনের হচ্ছে ইচ্ছা যে শেয়ার মার্কেটে আমি আসবো, কিন্তু সেরকম গাইড পাচ্ছিলাম না, এবং দেশের পরিস্থিতিও বিগত সময়ে আমরা জানি যে ভালো ছিল না। তো এখন যেহেতু একটা সুষ্ঠু পরিবেশ এসেছে, রাজনৈতিক সরকার এসেছে, বিশেষ করে এই সব কিছু মিলিয়ে আর কি এই মার্কেটে ইনভলভ হওয়া। তো আপনার কাছে একটা কোয়েশ্চেন ছিল যে অবশ্যই এটা আপনি অ্যাজ এ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনি এটা হয়তো করবেন কিনা জানি না, কিন্তু অ্যাকচুয়ালি কি রকম পরিমাণ অ্যামাউন্ট নিয়ে আসা যায় ফার্স্ট টাইম আর কি? আপনি অবশ্যই বলবেন যে নলেজ গ্যাদার করতে। তো সেইটা আছে যেহেতু ফরেক্সের সাথে আছে, এবং আমি বেসিক্যালি এই শেয়ার মার্কেট নিয়েও বিশেষ করে সাইফুল স্যারের অনেক ভিডিও আমি দেখি, এবং আপনাদের ভিডিওগুলো দেখি, এবং ইন্ডিয়ার অনেক যারা মিউচুয়াল ফান্ড তারপরে এসআইপি এগুলো নিয়ে কাজ করে সেগুলো দেখি, এবং আমি নিজেও এসআইপি করেছি, এবং মিউচুয়াল ফান্ডেও আমার ইনভেস্টমেন্ট আছে লটস অফ। সো আই হোপফুলি বেস্ট। আপনার কাছে এই বিষয়গুলো জানতে চাই আর কি। এখানে আপনি যদি ইনিশিয়ালি আপনি যেহেতু আপনি ফরেক্স করেন, তাহলে আপনি মার্কেট সম্পর্কে জানেন, এবং ফরেক্সের যে ওই শর্ট সেল বাদে হ্যাঁ সবটাই বাংলাদেশের মার্কেটে সব কিছু এখন একই। যে সেইটা আমার স্যার মানে আইনো আমি বুঝতে পারছি এগুলো, মানে বেসিক্যালি এখন আমি মানে কত টাকা নিলাম ঝুঁকি বহন করার মেন্টালিটি আছে, নো প্রবলেম। আমার এজও কম স্যার, শুনলে ইয়া হবেন, আমার এজও কম, আমার এজ অলরেডি মাত্র 32। আচ্ছা, আমাকে আমার এক ফ্রেন্ড আমাকে প্রায় সময় বলে যে ও আমাকে বলে যে তুমি যে এই যে 4 কোটি 5 কোটি টাকা যে একসাথে যে শেয়ার কিনে ফেলো, তোমার ভয় লাগে না? যে না, এই যে ভয় যে লাগে না, হ্যাঁ, এই জিনিসটা যখন আপনি নিজের ভিতরে যখন কনফিডেন্স গ্রো করতে পারবেন, যেমন আপনি এখন ইনিশিয়ালি যখন বাজারে আসবেন, যেটা হলো মার্কেট থেকে যে কিছু স্যার আপনি তো অবশ্যই জানেন যে ফরেক্স যে মোর ফ্ল্যাকচুয়েট, বাট যেখানে ভয় নাই সে তো বুঝতে পারছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে ইনিশিয়ালি 10-15 লাখ টাকা নিয়ে আপনি স্টার্ট করেন। এখানে আসার কথা হলো যে আমাদের যে পলিসি, আমরা যদি ঠিক করে যদি আমরা করতে পারি। আমি রিসেন্টলি আমার সাথে একজনের সাথে কথা হয়েছিল,
তো উনি আমাকে বলতেছে যে আমি যেভাবে প্রফিট করার কথা আমি ওইভাবে প্রফিট করতে পারিনি আপনার সাথে থেকে, আমার কথাই বলতেছে, যে মানে বললো যে আমি আরও বেশি আশা করি। তাহলে যে এটা আশা তো করাই যায়। তো তো ওনাকে প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে উনি আমাকে বললো যে এখানে এত টাকা লাভ হয়েছে, এখানে এত টাকা লস হয়েছিল, এখানে এত টাকা লাভ হয়েছে, একটা একটা সামারি আমাকে সে বললো। তো আমি বললাম যে আপনার প্রফিট একটু কম হয়েছে, এই তো? হ্যাঁ। তাহলে যে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, যেটা হলো যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে বিগত যত বছর আপনি এখানে এই শেয়ার মার্কেটে বিজনেস করতেন, ওই সময় আপনি কী করতেন? লস করতেন। হ্যাঁ, লস হইতো, লাভ হইতো, লস হইতো, আলটিমেটলি লসই ছিলাম। এখন কি হয়েছে? এখন কি আপনার লসটা যে স্টপ হয়েছে সেটা বুঝেন কিনা, যে লস স্টপ হয়েছে? হ্যাঁ, লস, এটা তো আমি খেয়াল করিনি, যে আমি এটা আসলে চিন্তাই করিনি, আসলে তো আমার লস স্টপ হয়ে গেছে। যে আমি চিন্তা করতেছি যে আমি আরও বেশি প্রফিট করব। হ্যাঁ, এটা আপনি করতেই পারেন, কিন্তু প্রথমে দেখেন আপনি যে গত 15 বছর যে ট্রেডিং করছেন, এই ট্রেডিংয়ের মধ্যে বাই সেল করতে গিয়ে আপনার লস হয়েছিল। একবার লস করছেন, একবার লাভ করছেন, আলটিমেটলি আপনি লসেই ছিলেন। কিন্তু যখন আমার সাথে যখন একত্র হইলেন, তখন আপনি এটা জিনিস খেয়াল করেন না যে আপনার যে লস বন্ধ হয়ে গেছে এটা খেয়াল করেন না, আমি এটা খেয়াল করিনি যে আসলে তো লস তো বন্ধ হয়ে গেছে। তো যে জিনিসটা যে লস বন্ধ হওয়াটা যে এমন একটা বড় একটা বিষয় মার্কেটে, যেটা আপনি 10 লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে বাজারে আসলেন, এখন আপনাকে প্রথমে যে আপনার ফার্স্ট কনসার্ন কোথায় থাকা লাগবে, যেমন আপনি ফরেক্স করেন, হোয়াট এভার, যে কোনো স্টক এক্সচেঞ্জে আপনি ব্যবসা করতে পারেন, আপনার প্রথম কনসার্ন কোথায় থাকবে? ইকুইটি সেভ করতে হবে, যেটা হলো যে আপনার প্রথম যে জায়গাটা ইকুইটি সেভ। এই জায়গাটাতে যদি কনফার্ম করতে পারেন ইকুইটি সেভ করা, এটাই হলো যে আপনি মার্কেটে অর্থাৎ হলো অন্যদের থেকে অনেক বেশি আগায় গেলেন। আপনি যদি 10 লাখ টাকা নিয়ে এসে যদি 7 লক্ষ টাকা যদি মার্কেট নষ্ট করে ফেলেন, তাহলে আপনার ইকুইটি হলো 3 লক্ষ টাকা, তাহলে আপনি এই 3 লাখ টাকা দিয়ে আপনি বিজনেস করতে পারছেন না। ঠিক আছে, বিজনেস হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে ফার্স্ট আপনাকে ইকুইটি ধরে রাখতে হবে, আপনাকে লস স্টপ করে ফেলতে হবে মার্কেটে আপনার পোর্টফোলিওতে। তখন আপনি মার্কেটের কম প্রফিট হোক সেটা দেখার বিষয় না, অর্থাৎ আপনি মার্কেটে সাস্টেইন করতে পারবেন, মার্কেটে আপনি টিকে থাকবেন, মার্কেটকে আপনার দেওয়ার অনেক কিছু থাকবে। কিন্তু যারা মার্কেটের পুঁজিটা নষ্ট করে দিয়েছে, তারা মার্কেটের জন্য যেমন ক্ষতিকর, নিজেরও তো লস হয়েছে, মার্কেটের জন্য তারা কিছু করতে পারে নাই আসলে। যখন আপনি পুঁজি ধরে রাখতে পারবেন, পুঁজি ধরা শিখে যাবেন, যখন আপনি লস বন্ধ করে ফেলতে পারবেন, তখন আপনি মার্কেটকে দেওয়ার মতো অনেক ক্যাপাবিলিটি হবে। যেমন আমরা যেটা করব, যেটা হলো যে টোটাল ট্রেডিং সিস্টেমটাকে এমনভাবে চেঞ্জ করে নিয়ে আসবো, যেটা হলো যে শুধুমাত্র আমি প্রফিটেবল না, আমরা প্রফিটেবল, আমাদের মার্কেট প্রফিটেবল, অর্থাৎ আপনার ট্রেড সিস্টেমের উপর মার্কেটের আপ ডাউন নির্ভর করে। এই জিনিসটা যখন আমরা এনশিওর করে ফেলবো যে অন্ততপক্ষে মার্কেট ফলের জন্য আমার ট্রেডিং সিস্টেম দায়ী না, তখন দেখবেন যে আপনি মার্কেটে যখন যেমন এখানে অলরেডি 888 জন ট্রেনিং নিয়ে গেছে। ঠিক আছে, এই যে 888 জন ট্রেনিং নিছে, এটা যদি 80,000 হয়ে যেত, তাহলে কি হইতো? মার্কেটের চেহারাটাই চেঞ্জ হয়ে যেত। যেটা হলো যে আপনারা যারা ক্লাস করে যাবেন বা যাচ্ছেন, বা আপনারা যেটা করবেন সেটা হলো যে অন্যদেরকে, যেটা হলো এই ক্লাস করে কি পেয়েছেন সেটা অন্যদেরকে বলবেন যে এখানে ক্লাস করো, যদি আপনার ভালো লাগে। কিন্তু যাদের ভালো লাগে তারাও বলে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন যেটা হলো যে আমরা আর কিছু বিষয় নিয়ে আলোচনা করে আমরা ক্লাসটা শেষ করে দিব। একবারে বেসিক পত্র, যেমন দেখবেন মার্কেটে দেখবেন যে পি রেশিও, এই পি রেশিওটা কি? প্রাইস আর্নিং রেশিও। এটা আসলে মূলত হ্যাঁ বলেন। ভাই আমি নতুন আপনাদের এখানে, এবং আমি শেয়ার মার্কেটও নতুন। ঠিক আছে, জি। তো আপনার এই ভিডিওগুলি আমি ফেসবুকে দেখে আপনার এখানে অ্যাটেন্ড করছি। তো আমার কিছু প্রশ্ন ছিল যে আপনার এখানে কি এই কোর্সটা করলে পরে লাইফ টাইম সাপোর্ট দেন কিনা, যে কোনো প্রবলেম কোনো কিছু হইলে পরে? প্রবলেম তো আমি একটা গ্রুপে রেখে দিচ্ছি, ওই গ্রুপে আপনি কন্টিনিউয়াস আপনি শেয়ারের যে ইনফরমেশনগুলো পাচ্ছেন। হ্যাঁ, এবং আমাদের যেটা মনে করেন ধারণা আছে, যে আমি সারা জীবন শুনে আসছি যে শেয়ার মার্কেটে যারা আছে তারা 99% মানুষের লসে থাকে। ঠিক আছে, এই জিনিসটা কি আসলে কি রিকভারি করা সম্ভব কিনা আপনার এখানে এই কোর্স করার পরে? আমি লসে নেই, এবং আপনি তারাও লসে নেই।
হ্যাঁ হ্যাঁ। যেহেতু মনে করেন আপনি লসে নাই যদি আপনি যেহেতু লসে নাই, তো আপনি যে শেয়ার গুলি কিনেন তাই না, তো আপনার এখানে কোর্স করলে কি সেই শেয়ার গুলি কি আপনি কি সাজেস্ট করবেন না, ঠিক আছে এই শেয়ার গুলি কিনো, মানে স্টপ লস বা এগুলি কি দেন কিনা তাই বলছি। জি জি। যেমন এখানে একজন আছে সুলতান ভাই, আছে না সুলতান ভাই? না চলে বেরিয়ে গেছেন? সুলতান ভাই আছে একজন এখানে, একটু আগে কথা বলে গেছিলেন, যেটা উনি আছে, উনি আমার সাথে আছে, যেটা উনি প্রথম 9 নম্বরে ক্লাস করছিল, ওনার একটা পোর্টফোলিও আমার কাছে আছে, ওর লসে নেই। ঠিক আছে? না, যেমন ধরেন এই যে আপনি বললেন যে হ্যাঁ আপনি বললেন যে 5 বছর যাব, আপনি বললেন যে 5 বছর যাবত মনে করেন আপনি কোনো পেশায় নাই, ঠিক আছে, আপনি এই পেশা নিয়েছেন, ঠিক আছে। জি। তো সেক্ষেত্রে মনে করেন আমিও চাচ্ছি যে আপনার মতো আমি এটা পেশা হিসেবে অন্য কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো সাইডে বা জব বা অন্য কোনো কিছু করবো না। সেক্ষেত্রে কি মনে করেন আমার প্রবলেম গুলি আপনারা সলভ করে দিবেন কিনা, বা আপনি যে শেয়ার গুলি কিনেন সেই শেয়ার গুলিকে আমাদেরও সাজেস্ট করবেন হ্যাঁ, কিনা যে না আপনি ওই শেয়ার গুলি কিনেন। আমি যেগুলো কিনে এগুলো সাজেস্ট করি সবগুলোই। এটাই আর কি জানার জন্য যে এটা আপনি তো- এটা এইটাই তো- করবেন এটা কিনা। আপনি শুনুন, আপনি পরের চাকরি কেন করবেন? আপনি এমনভাবে এমনভাবে বিজনেস করবেন, একটা পিসি থাকবে, একটা ল্যাপটপ থাকবে আপনার কাছে, একটা কানেকশন থাকবে, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি বিজনেস করেন, সি বিচে বসে বসে ট্রেড করতেছেন, ওখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, এটা থেকে যে লাইফ কি হতে পারে? এইটা তো বললাম না, এই মার্কেট সম্পর্কে আমার মনে করেন জ্ঞান নাই বললে মানে একবারে জিরো আমরা লেভেলে। তখন পর্যন্ত যে জিনিসগুলো বলতেছিলাম সেগুলো আপনি বুঝতেছিলেন কিনা? বললাম না আমার এই মার্কেট সম্পর্কে একবার জিরো, আমি শেয়ার মার্কেট সম্পর্কে সারা জীবন শুনে আসছি যে বাংলাদেশের মানুষ শেয়ার মার্কেট যারাই ঢুকে তারাই লসে থাকে, ঠিক আছে। এই জন্য আমি কখনো এদিকে ধাবিত হইনি যে না আপনার এই ব্যবসা না মার্কেটে জানলে আপনি যে কোনো একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যেটা হলো যে আপনি যদি খুব ভালো স্টুডেন্ট হন, হ্যাঁ, তাহলে আপনার যে স্কুলে যে ছাত্ররা ছিল সবাই কি সিও এমডি হয়েছে, ডিএমডি হয়েছে? হয় নাই। অর্থাৎ হলো যে 5% হয়েছে, আর 95% যারা পড়াশোনা করেছে তারা লুজার। যারা ব্যবসা করতে গেছে 5% গেইনার, 95% ব্যবসায়ী লুজার। যারা মাস্তানি করে 5% গেইনার, 95% মাস্তান লুজার। যারা রাজনীতি করে 5% গেইনার, 95% লুজার। অর্থাৎ হলো আপনি যেখানেই যান আপনাকে ওই 5%-এর মধ্যে ঢুকতে হবে, আপনি যেটাই করেন। অর্থাৎ আমরা তো অনেক কিছু ধরে শিখতে চাই, সেটা হবে না। আসলে যে কোনো পার্টিকুলার একটা বিষয়ের উপরে মাস্টার হওয়া উচিত, যার কারণে আপনি আমাদের তো ধরেন আমাদের তো ওই ইচ্ছা নেই। আমাদেরকে যেমন দেখেন, আপনি যদি এখন যদি বিজনেস করেন, আপনার কাছে কোনো মেয়ে বিয়ে দিবে না, চাকরি করেন তাহলে দিবে। হ্যাঁ, বিজনেস করলে দেবে, যদি মনে করেন বিজনেস করার মতো ওরকম করতে পারি তাহলে সে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সবাই আগ্রহ হবে যে না। সময় দিতে হবে, সময় দেওয়া মাস্ট। বিজনেসের সময় দিতে হবে। যেমন এখানে যারা বিজনেস করে তারা কি বলে যে শেয়ার মার্কেট হলো তাদের সেকেন্ড, প্রথম হলো চাকরি, পরে হলো যে উপার্জনের সেকেন্ড, বলো যে আমার এই টাকা লাগে না, পরে থাকে শেয়ার মার্কেট, এভাবে বলে। কিন্তু আসলে সময় দেয় না। সময় না দিলে প্রফিট আসবে কোথা থেকে? এই মার্কেটে যদি আমরা কাজ করতেছি, যেমন সময় দেওয়ার ক্ষেত্রে মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করেন যে ম্যাক্সিমাম মানুষই তো, এখন আমার যে ক্যাপিটাল আছে, এখন এই ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করছে, দেখা গেছে এই মার্কেটটা মনে করেন তো এরকম একটা মার্কেট যে বাতাসে টাকা উঠতেছে, যে ধরতে পারতেছে সে ধরে নিতেছে, যার লস যাইতেছে তার সব চলে যাচ্ছে। এখন এই জন্য এরকম একটা গাইডলাইন। বিগিনার, হ্যাঁ স্যার, ভাই মনে হয় একেবারে বিগিনার, ভাইয়ের বেসিক বিভিন্ন ক্লাস অ্যাটেন্ড করা দরকার। হ্যাঁ, আমি তো বললাম একেবারে বিজ্ঞান। বিশেষ করে আপনি, আমি বলি আপনাকে ভাই, কাইন্ডলি আমি ইন্টারফেয়ার করলাম এই জন্য সরি। আপনি ইউটিউবে সার্চ দিয়ে আপনি অসংখ্য জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, আপনি বেসিক বিভিন্ন ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনি নিয়ে তখন কোয়েশ্চেন করলে স্যারও কিন্তু অনেকটাই ইজিলি মানে ডেলিভারিটা দিতে পারবে, এবং স্যার হয়তো বা মেথডোলজি অনেক কথা বলবে, আপনারা হয়তো ধারণা নাও করতে পারেন। সো বেসিক্যালি ভাই ঠিক আছে, বিজ্ঞান দেখি তো মনে করেন আপনাদের সাথে সম্পৃক্ত তো হয়েছে যে না একটা গাইডলাইন পাই কি পাওয়া যাবে। ইনশাআল্লাহ আপনারা এখানে যেটা হলো যে আমরা প্রথম দিকে যেটা বলতেছিলাম যে হাউস, কিভাবে আমরা একটা শেয়ার কাছে যাব, হাউসে যাব। আমাদের একটা এক্সচেঞ্জ আছে, স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারা কি করতেছে? আইন প্রণয়ন করতেছে বিনিয়োগকারীদের পক্ষে। স্টক এক্সচেঞ্জ কি করতেছে? ব্রোকারেজ হাউসগুলোকে নিয়ন্ত্রণ করতেছে। ব্রোকারেজ হাউসগুলো কি করতেছে? আমাদেরকে বাই সেলে আমাদেরকে সহযোগিতা করতেছে, এই তো। তো আমরা অথরাইজ ক্যাপিটাল, একটা কোম্পানির অথরাইজ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল, এগুলো জানলাম, মার্কেট লট জানলাম, কোন ক্যাটেগরি শেয়ার সেগুলো জানলাম, ঠিক আছে। আইপিও কীভাবে আসে সেটাও বললাম, হ্যাঁ।
রাইট শেয়ার, ব্লু চিপ শেয়ার, নিটিং, হ্যাঁ, শর্ট সেল সবই বলে দিছি। ওটিসি এই মার্কেট সম্পর্কে বলে দিয়েছি, ঠিক আছে। আমাদের যে মার্কেটে যে জুন ক্লোজিং, ডিসেম্বর ক্লোজিং, 2 ক্লোজিংয়ের শেয়ার আছে। এখন কয়েকটা জিনিস, বেসিক জিনিস দেখাই দিই, যেটা হলো যে আপনাদের যে কাজগুলো, যারা বিগিনার আছেন, এই বিগিনারটা আরও কাজকে সহজ করবে। কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিই, আমি গ্রুপে এই ছবিগুলো দিয়ে দিচ্ছি, কেমন? তো এখানে যেগুলো আছে এগুলো একটু দেখাই দিই, তাহলে আপনাদের আরও সহজ হবে। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, আমি জয়েন করলাম, অনেক ধন্যবাদ। কক্সবাজার থেকে আসলাম, তো আমি আপনার ওই 2টা ক্লাস করছি গাড়িতে, এটা স্লিপিং নতুন এই, হ্যাঁ না, এটা নতুন ক্লাস। আগের মানে 3টা ক্লাস আমার মিস গেছে আর কি। তো আমার সাথে আমার এক যে বন্ধুর কথা বলছিলাম, উনি পরবর্তী ইয়াতে আপনার সাথে জয়েন করবে, তখন আমি একসাথে জয়েন করবো আর কি। তারপরে আমার ইচ্ছা জাগলো, এই রাত্রে আসছি, আমি যে একটু আপনারা বলে দেখি, যে আপনাকে অনেক ধন্যবাদ দিছেন। এটা সাধারণত অন্যান্য যারা কোর্স করে তারা দিতে চায় না, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই উদারতার জন্য, এই উদারতার জন্য অনেক ধন্যবাদ। জি জি, হ্যাঁ। আমি আসি আপনার সাথে, এখানে আছি। ওকে ওকে জাহিদ ভাই, উনি এই পর্যন্ত এই পর্যন্ত দুইবার এই কোর্সটাতে অংশগ্রহণ করলো। এখানে উনি 3rd টাইম। এখানে খেয়াল করেন, এটা হলো যে, এটা যারা নতুন আছেন তাদের জন্য, এটা হলো যে কীভাবে বাই সেল করে, অর্ডার দিতে হয় কীভাবে। যেমন এখানে হলো যে একটা কোড, এটা হলো কোড নাম্বার, এটা হলো এই লোকের নাম, ঠিক আছে। এখানে দেখেন, এটা হলো ডিএসসি, পাবলিক মার্কেট, এটা হলো যে শেয়ারটা কিনবো, নাভানা ফার্মা। এখানে হলো কোয়ান্টিটি, আপনি কত কোয়ান্টিটি শেয়ার কিনবেন, প্রাইস, কোন প্রাইসে শেয়ার কিনবেন, ঠিক আছে। এরপরে হলো যে আপনি যদি বাই করেন, এখানে আপনি ক্লিক করে দেবেন, বাই হয়ে যাবে ভাই, ঠিক আছে। এখানে একটা লিমিট অর্ডার আছে, লিমিট অর্ডার, হ্যাঁ। এটা কি, এটা আর একটা ছবি দেখেন। দেখেন অর্ডারগুলো কিভাবে করে, এবং এই লিমিট অর্ডারটা কি সেটা দেখেন। এই যে ওইখানে যে অর্ডার, যে লিমিটে ক্লিক করলে এখানে 3টা অপশান আসে। মার্কেট, এটা হলো অর্ডার টাইপ, 3 ধরনের মার্কেট, 3 ধরনের অর্ডার করা যায়। একটা হলো মার্কেট, একটা হলো লিমিট, মার্কেট অ্যাট বেস্ট, ঠিক আছে। লিমিট অর্ডারটা হলো যে আপনি প্রাইস বসিয়ে রাখতে পারবেন, অর্থাৎ 10 টাকায় বায়ার, 10 টাকায় সেলার, আপনি 9 টাকা 90 পয়সা বাই দিয়ে বসে থাকতে পারবেন। এটাকে বলে লিমিট অর্ডার। আর যেটা মার্কেট যেটা আছে, সেটা হলো যে যখন আপনি মার্কেট দিয়ে যখন শেয়ার বাই করবেন, তখন সেলার কততে আছে, 10 টাকা 10-এ আপনি যে রেটই বসান, যখন আপনি অপশান সিলেক্ট করবেন মার্কেট, সে 10 টাকা 10 থেকে শেয়ার নিয়ে নেবে। এটাকে বলে মার্কেট অর্ডার, ঠিক আছে। মার্কেট অ্যাট বেস্ট, এটা নতুন এসছে। এটা হলো যে 2টা স্টক এক্সচেঞ্জে, যখন ঢাকা এবং চিটাগাং 2টা স্টক এক্সচেঞ্জের মধ্যে আপনার যখন মার্কেট বেস্ট যখন বাই সিলেকশন করবেন, তখন সে হয়তো যেখানে যে এক্সচেঞ্জে পাবে সেটার সে শেয়ারটা নিয়ে নেবে। অর্থাৎ ঢাকায় যদি পায় ঢাকারটা নিয়ে নেবে, আর যদি ঢাকারটা পাইলো না, চিটাগাংটা পেলে চিটাগাংটা নিয়ে নেবে। এটা হলো মার্কেট অ্যাট বেস্ট, ঠিক আছে। এভাবে হলো যে এখানে বেসিক্যালি এটা হলো 2টা অর্ডার আসলে মার্কেটে আমরা করি। সেটা হলো একটা লিমিট অর্ডার, মার্কেট অর্ডার, হ্যাঁ। লিমিট অর্ডার হলো বাই বসায় রাখা যায়, সেল বসায় রাখা যায়। আর যদি মার্কেট সিলেক্ট করেন, মার্কেটের যে বেস্ট প্রাইসটা, সেই প্রাইজে সে সেল হয়ে যাবে, সেই প্রাইজে সে, অর্থাৎ টাচ লাইনে যে, অর্থাৎ 10 টাকাতে বায়ার আছে, সেখানে সে মার্কেটের ওই প্রাইজে সেল হয়ে যাবে যদি মার্কেট অপশন যদি ক্লিক করেন, সাথে সাথে ইনস্ট্যান্ট, হ্যাঁ। আর লিমিট অর্ডারটা হলো বসায় রাখা যায়। তাহলে অর্ডার 2 প্রকার, একটা হলো মার্কেট অর্ডার, একটা হলো লিমিট অর্ডার, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, কয়েকটা ওয়েবসাইট, 2টা ওয়েবসাইটের ছবি দেখাই। এই 2টা ওয়েবসাইট আপনাদের কাজে লাগবে। এইগুলা বাংলাদেশের মার্কেটের জন্য একটা ভালো জিনিস। একটা হলো আমার স্টক, দেখেন এটা যদি আমি স্ক্রিনশট দিয়ে নেই, আপনারা আমার স্টকে গেলেই পাবেন। এটা হলো আমার স্টকের ইন্ডেক্স পেজটা, খেয়াল করেন। এই আমার স্টকের এটা দেখানোর কারণটা কি, আপনাদের কিছু কাজ সহজ করে দেওয়া। এখানে একটা জায়গায় লাল গোল করে দেওয়া আছে, হ্যাঁ। এখানে
এই যে পোর্শনটা গোল করে দেওয়া আছে এটা হলো টুডেজ ভ্যালু। এর যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে প্রথম, তারপর হলো ইন্স্যুরেন্স সেক্টর, কেমন অর্থাৎ টুডেজ ভ্যালু অর্থাৎ ভ্যালু ওয়াইজ কোন সেক্টরটা আজকে সামনে আগে আছে, ঠিক আছে, অর্থাৎ হলো মার্কেট কোন দিকে, কোন সেক্টরে, কোন কোন শেয়ারে, সেটা বোঝার জন্য এই যে আমার স্টকের যে জায়গাটা, এই পোর্শনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট আজকে কোন দিকে মার্কেটটা বাড়ছে কমছে, কোন দিকে মার্কেটে আজকে টার্নওভার বেশি হচ্ছে। এই যে ভ্যালুজ, টুডেজ ভ্যালু, হ্যাঁ, এখানে এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর, প্রথম দুইটা সেক্টর যেদিকে যাবে মার্কেট সেদিকে যাবে। এটা কোথায় পাবেন? আমার স্টকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এটা হলো লঙ্কাবিডি.com, লঙ্কাবিডি.com, লঙ্কা বাংলার একটা শেয়ার মার্কেটের উপরে একটা সাইট লঙ্কাবিডি.com। এখানে কি আছে দেখেন, এখানে যে জায়গাটাতে ব্লক করা আছে, যে জায়গাটা লাল কালি দিয়ে, এটা কি? এটা হলো যে মার্কেট চলাকালীন সময় যে ব্লক মার্কেট হয়, ব্লক ট্রানজ্যাকশান হয়, কত টাকার ব্লক ট্রানজ্যাকশান হলো, কোন কোন কোম্পানি, এবং ইনস্ট্যান্ট সে এখানে শো করতে থাকে, এবং প্রতিটা অর্থাৎ একটা ট্রানজ্যাকশন হওয়ার সাথে সাথে এখানে শো করে, প্লাস টোটাল কত টাকার ব্লক হলো সেটা নিচে শো করে। এই কারণে আমরা এই লঙ্কা বাংলার এই পেজটা আমরা দেখব ট্রেড চলাকালীন সময়, অর্থাৎ আজকে মার্কেটে ধরেন 700 কোটি টাকা টার্নওভার হয়েছে। আপনি খেয়াল করতেছেন মার্কেটে 700 কোটি টার্নওভার, কিন্তু মার্কেটে তো ওরকম শেয়ারে টার্ন নেই। তাহলে আপনার সাথে সাথে ব্লক মার্কেটে আসলেন, ব্লক মার্কেটে দেখলেন যে 100 কোটি টাকা ট্রানজ্যাকশন আছে, তাহলে বুঝলেন যে ব্লক মার্কেটের ট্রানজ্যাকশনটা বেশির কারণে যে পাবলিক মার্কেটে অন্য শেয়ারে টার্ন নাই। এই কারণে ব্লক মার্কেটে এই একটা ওয়েবসাইটে যেটাতে এক ইনস্ট্যান্ট তারা এই ব্লক মার্কেটটা কি করে, মানে শো করে। আপনারা এই একটা আমার স্টক, একটা ব্লক মার্কেট, এটা দেখবেন, এই দুইটা দেখবেন, ঠিক আছে। এটা যারা ট্রেড করে এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কোনটা? এই আমার স্টক আর এটা লঙ্কাবিডি। এটা অনেকেই ইউজ করতে চায় না বা জানেও না, ইউজ করে শুধু খালি বলে যে আমরা লস, আসলে লস তো নাই, মার্কেটে তো লস হবে না কখনো, সব তো দেওয়া আছে। আমরা যে চার্টটা দেখি, এই চার্টটা কোথাকার? ট্রেডিং ভিউ। আমাদের এখানে কি কি সফটওয়্যার আছে সেটা জানেন কিনা? একটা আছে বুলবিডি, একটা আছে স্টক নাও, আমি লিঙ্কগুলো দিয়ে দিব সবগুলো। একটা আছে investing.com ইন্টারন্যাশনাল, যেটা ট্রেডিং ভিউ ইন্টারন্যাশনাল সবচেয়ে ভালো, যেটা ট্রেডিং ভিউ ইন্টারন্যাশনাল, এবং ওইখানে অনেকগুলো পাওয়া যায়, কিনতে পাওয়া যায় ট্রেডিং ভিউতে, যার ইন্ডিকেটরগুলো কিনতে পাওয়া যায়, এবং ভালো ভালো ইন্ডিকেটর আছে, তারা খুব ভালো ইন্ডিকেটর। ট্রেডিং ভিউ, যেখান থেকে প্রফিটেবল ইন্ডিকেটর পাওয়া যায়, ট্রেডিং ভিউ। investing.com, বাংলাদেশি আছে হলো আমার স্টক, বুলবিডি, স্টক নাও। আরেকটা আছে হলো যেটা বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য, এটা ইকোসফট। এটা 4,500 থেকে 5,000 টাকার মধ্যে ইয়ারলি তাদেরকে পেমেন্ট করতে হয়। এটা বাংলাদেশের যতগুলো বড় বড় ফিনান্সিয়াল অর্গানাইজেশন আছে শেয়ার মার্কেটের উপরে, তারা এটা ইউজ করে। এটা একটা বাংলাদেশে একটা ছেলে যে অস্ট্রেলিয়া থাকে, সে এটা বানাইছে, যে ইকোসফট। হ্যাঁ, এটা খুব ভালো সফটওয়্যার, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ভালো একটা সফটওয়্যার। এটা আপনারা ইউজ করতে পারেন। এটা আমি বেশ কিছুদিন ইউজ করছি, ইদানিং আমি ইউজ করি না, ঠিক আছে। এগুলো হলো যে আমাদের যে সফটওয়্যারগুলো এই দেখাই দিলাম। হ্যাঁ, তো অর্ডারটা কীভাবে দেখালাম, এখন একটা দেখা দিই মার্কেট ডেপথটা দেখে দিই। যারা মার্কেটে একেবারে নতুন তাদের জন্য এটাও খুব কাজে লাগবে। মার্কেট ডেপথটা কি? মার্কেট ডেপথ হলো যেখানে বায়ার এবং সেলার থাকে, বায়ার এবং সেলার শো করে, সেটা দেখেন। এটা কীভাবে দেখায়, যারা নতুন তাদের জন্য এটা বুঝতে খুব ইজি হবে। দেখেন, এটাই হলো যে মার্কেট ডেপথ। কেমন? এই মার্কেট ডেপথ এখানে ভিতরে দেখেন, এই যে সবার উপরে যে দাগটা, যেখানে সংখ্যাগুলো আছে, এটাকে বলে টাচ লাইন। এই আপনি যখন এখানে লিমিট অর্ডার দিবেন, যদি 1160-এ বসান বা 1170-এ বসান, এটা হয়তো লিমিট অর্ডার হবে। আর যদি মার্কেট অর্ডার দেন, তখন আপনি যখনই মার্কেট অর্ডার দিবেন, তখন সে কোন প্রাইজে কিনবে,
11.80-তে কিনে ফেলবে, 11.80-তে যদি শেষ হয়ে যায় 11.90-তে কিনে ফেলবে অটোমেটিক। এটাকে বলে মার্কেট অর্ডার, ঠিক আছে। এগুলো হলো যে এই যে সবুজ দাগ, নীল যে ব্লু, এই অংশটা হলো বায়ার পোর্শন, আর লাল পোর্শন হলো সেলার পোর্শন। অর্থাৎ হলো তারা এই 28,000 শেয়ার সেল করতে চাচ্ছে 11.80 টাকা। তারা প্রাইস সে চাচ্ছে যে 11.80 টাকা সে বিক্রি করবে, আর যে বায়ার সে কিনতে চাচ্ছে 11.70-এ। হ্যাঁ, তো কেউ যদি এখান থেকে টেনে খায় এটা খাবে, আর যদি কেউ এখান থেকে মেরে দেয় তাহলে এই 22,000 শেয়ার তারা পাবে, ঠিক আছে। এটা 11 জন, 11টা অর্ডার, ঠিক আছে। এটা 11 জনে 22,000 কোয়ান্টিটি। তারপর হলো প্রাইস কত, 11.70। আর সেলারের দিকে কত আছে, 11.80-তে সেল, 28,000 কোয়ান্টিটি, 3 জনে মিলে সেল দিছে। এটা হলো যে বাইরে এখানে 20টা রো দেখা যায় বাইরে এবং সেলারের। আপনি এখানে 10টা দিয়ে এনাফ। এখানে আপনি মার্কেটে কীভাবে বাই এবং সেল হয় সেটা এখান থেকে দেখতে পাবেন বাইরে এবং। আরেকটা অর্ডারের মতো আরেকটা জিনিস আছে, সেটা ওইটাও দেখাই দিই। অর্ডার, তো ভাই এই লিঙ্ক গুলি দিয়েন, সবচেয়ে যেটা ভালো সেটা দিয়েন, কারণ দিচ্ছি। সব তো দেখা সম্ভব না। আমি এই যে যেগুলো দরকার, যেমন আমার স্টক, লঙ্কা বিডি, এই 2টা লিঙ্ক দিয়ে দিব। এটা খুব ইম্পর্ট্যান্ট যে জায়গাটা বললাম। এখানে দেখেন অর্ডারের মধ্যে এখানে কোয়ান্টিটি, ধরেন আমরা 1 লাখ শেয়ার কিনবেন, তাহলে কোয়ান্টিটি দিলে 1 লাখ লিখবেন। এখানে নিচে আছে কি ডিসপ্লে কোয়ান্টিটি, কতটা আপনি শো করতে চান, অর্থাৎ মানুষ দেখবে কয়টা। সর্বনিম্ন আপনি 10% দিতে পারেন, অর্থাৎ 1 লাখের 10% কত, 10,000। এখানে 10,000-এর নিচে দিতে পারবেন না। যদি কোয়ান্টিটি যদি 1 লাখ হয়, আপনার ডিসপ্লে কোয়ান্টিটি করতে হবে কত, সর্বনিম্ন 10,000, 10%, অথবা অ্যাবাভ 10%-এর বেশি করতে পারেন। অর্থাৎ বাই দিলেন 1 লাখ, এখানে আপনি ডিসপ্লে করতে পারেন 20,000 করতে পারবেন, কিন্তু 9,000 করতে পারবেন না, 9% হবে না। মিনিমাম 10% ডিসপ্লে করতে হবে। অর্থাৎ পাবলিক দেখবে কতটুকু। আপনি যদি ডিসপ্লে কোয়ান্টিটি না দেন, তাহলে আপনার কোয়ান্টিটি কত, 1 লাখ, তাহলে পাবলিক দেখবে যে আপনি 1 লাখ বাই দিচ্ছেন। আর যদি আপনি ডিসপ্লে কোয়ান্টিটি যদি দিয়ে রাখেন 10,000, তাহলে পাবলিক দেখবে 10,000, কিন্তু আপনি অর্ডার দিয়েছেন কত, 1 লাখ। এটা হলো এই ডিসপ্লে কোয়ান্টিটির কাজ। এটাকে ড্রিপ কোয়ান্টিটিও বলে, ডিসপ্লে কোয়ান্টিটি। এখন এটাকে ডিসপ্লে কোয়ান্টিটি এভাবে প্রত্যেকটা সফটওয়্যারে ডিসপ্লে কোয়ান্টিটি শো করছে, ঠিক আছে। এই হলো যে আমাদের মোটামুটি বেসিক, হ্যাঁ, যেটা হলো নিটিং করা। আচ্ছা, আরেকটা জিনিস দেখা দেওয়া যায়, সেটা হলো যে ক্যান্ডেল স্টিকগুলো দেখা দেওয়া যায়। যারা একেবারে নতুন তাদের জন্য কয়েকটা ক্যান্ডেল স্টিক দেখাই দিই। এটা মানে আপনাদের জন্য আরও সহজ হবে। এটা হলো চার্ট। যারা নতুন আছেন তারা এটা চার্ট, এই চার্টটা আমি বড় করে দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। এই যে এগুলো নিচের এগুলো এক একটা ইন্ডিকেটর, এগুলো ইন্ডিকেটর। হ্যাঁ, এটা হলো ভলিউম, এটা আমরা নিচে নামাই দিলাম। এই যে এখানে যে সবুজ এবং লাল যে 2টা ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল এক এক কালারের ক্যান্ডেল দেখা যাইতেছে। হ্যাঁ, এটা বেসিক্যালি কী জিনিস, এগুলাকে বলে ক্যান্ডেল বলে এগুলাকে। এই ক্যান্ডেলের মধ্যে দেখেন আবার এখানে চিকন চিকন দাগও আছে। এই যে দেখেন এগুলো লাইভ মার্কেট। এই যে দেখেন এটা, এই যে এখানে একটা উপর শ্যাডো আছে, আপার শ্যাডো, লোয়ার শ্যাডো। হ্যাঁ, এটা হলো বডি পার্ট। এটা লাল ক্যান্ডেল, এটা সবুজ ক্যান্ডেল। কীভাবে লাল হয়, কীভাবে সবুজ হয়? ওপেন প্রাইস যদি 10 টাকা হয়, 10 টাকার উপরে যদি ক্লোজ হয় তখন এটা সবুজ হবে। 10 টাকা 20 পয়সা যদি ক্লোজ হয়, 10 টাকা 30 পয়সা ক্লোজ হলে এটা ক্যান্ডেলটা কী হবে, সবুজ হবে। অর্থাৎ ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইস বেশি হবে। আর যদি এখানে যদি ক্যান্ডেলে যদি ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইস যদি কম হয়, তাহলে ক্যান্ডেলটা কী দেখাবে, লাল হবে। ঠিক আছে, লাল। এগুলো যে নিচে এটা হলো ভলিউম বার, যে কতটুকু ভলিউম হলো, এগুলো গ্রাফ আকারে দেখাচ্ছে, এই আর কিছু না। ঠিক আছে, এগুলো হলো যে বাংলাদেশের মার্কেটের শেয়ারের নাম, এসিআই, এসিএফএল, এসিএফ ফর্মুলা, একমি পিএল, হ্যাঁ, অ্যাডভেন্ট ফার্মা, এগুলো হলো কোম্পানির। এখান থেকে আবার আপনি বিভিন্নভাবে এটাকে 2 ভাগে ভাগ করে দেখতে পারেন।
এখানে 2টা কোম্পানি একসাথে দেখতে পারবেন। আপনি যদি চান 4টা কোম্পানি 3টা কোম্পানি একসাথে দেখবেন তাও দেখা সম্ভব। 4টা কোম্পানি দেখেন একসাথে, সেটাও দেখতে পারবেন। 4টা কোম্পানি একসাথে দেখবেন, 4টা কোম্পানি, ঠিক আছে? 4টা কোম্পানি আপনি এখানে যদি দেখেন, এইভাবে দেখেন, এই 4টা কোম্পানি একসাথে আপনি দিতে পারেন। এখানে আপনি এখানে খান বাদার্স দেন, এখানে এসিআই দেন। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। বলেন। আপনার এই ক্লাসটা করার পরে তো মনে হয় ফরেক্সও কিছুটা আইডিয়া হইতে পারে না? কিছুটা কেন, এখানে 100% আপনি আপনাকে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে যে ফরেক্সে কোন কোন কোনা দিয়ে প্রফিট ছিল। আপনি 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 আপনার জায়গায় লগ ইন করবেন, আমি এখান থেকে আমি ইন্ডিকেটর দিয়ে বলবো যে আপনি এখানে এখানে চেক করেন, দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে আপনি প্রফিট পাবেন। যাক, মানে আলহামদুলিল্লাহ। স্যার আপনি বলতে যাচ্ছেন যে ফরেক্স এর মতন হাই ভোলাটাইল মার্কেটও আপনার অ্যানালাইসিস কাজ করবে। এই দেখছেন এখানে 4টা একসাথে দেখা যাবে। এইভাবে করে বিভিন্নভাবে আপনি এটাকে চেঞ্জ করে করে দেখতে পারবেন। এগুলো এখান থেকে ফিল্টার করা যায়, টপ এটাতে সবই দেখা যায়। এটা ভালো একটা সফটওয়্যার। এখান থেকে ইন্ডিকেটরগুলো সেট করা যায়। অর্থাৎ এই কোর্স করার পরে আপনার যে কোনো মার্কেটে, ওয়ার্ল্ডের যে কোনো এক্সচেঞ্জে আপনি ব্যবসা করতে পারবেন। এটা আমি একেবারে দৃঢ়ভাবে বলতেছি, এবং আপনি কনফার্ম থাকেন যে এটা লস হবে না। সুলতান ভাই, আপনার কি লস আছে মার্কেটে, যে আমরা যে পোর্টফোলিওতে ট্রেড করি? স্যার আসলে নাই। আছে, 1 টাকাও লস হয়েছে? দেখেন, মানে স্যার অল ওভার নাই স্যার, আছে না 2-1টা ট্রেড তো স্যার এদিকে দিকে হয়, কিন্তু অল লস আপনি যদি লস না নেন তাহলে তো আপনি ট্রেড করতে পারবেন না। কেন আপনি শেয়ার মার্কেটে আসবেন সেটা জানেন কিনা, বা কেন মানুষ শেয়ার মার্কেটে আসে সেটা? স্যার আমার তো গ্রিড মাঝখানে অনেক বেশি ছিল, যার কারণে তো বাংলাদেশের মার্কেট পছন্দ হইতো না। শেয়ার হঠাৎ করে মার্কেটে ভাবলাম জীবন তো পড়ে আছে, শেয়ার করতে থাকি মার্কেটে না। কেন আসে, বা আপনি কেন শেয়ার মার্কেটে আসবেন সেটা বলে দিই। শেয়ার মার্কেট হলো হালাল ব্যবসা। ইন্টারেস্ট হারাম, সুদ হারাম। কেন সুদ হারাম সেটা জানেন কিনা? যেখানে শুধুই লাভ, লস নাই, সেটা হারাম। তাহলে শেয়ার মার্কেট সবচেয়ে বেশি হালাল ব্যবসা, যেখানে লস আছে। তো এখানে হলো যে এই কারণে আপনি এই ব্যবসা করবেন, যে হালাল ব্যবসা, লাভও আছে লস আছে। যে ব্যবসা লাভ এবং লস উভয় থাকবে সেটা হালাল, আর যেটার মধ্যে শুধুই লাভ থাকবে সেটা হারাম, যেমন সুদ হারাম। এই কারণে আপনি সুদ থেকে বাঁচার জন্য শেয়ার মার্কেটে আসবেন। তাহলে আপনি আসবেন হলো শেয়ার মার্কেটে আপনি সুদ থেকে বাঁচার জন্য। তাহলে আপনি এখানে তো আল্লাহর বরকত থাকবে, আপনার প্রফিট করার কথা। লস হচ্ছে কেন? লস হচ্ছে যে আমরা প্রপারলি সময় দিই না, এই কারণে আমাদের লস হচ্ছে। আদারওয়াইজ এখানে লস হওয়ার কোনো কারণ নেই। এখানে আচ্ছা স্যার, কখনো লস হয় না। ফরেক্স মার্কেটটা, হ্যাঁ বলতে যাচ্ছি ফরেক্স মার্কেটটা কি হারাম? বাংলাদেশের যে আইন অনুযায়ী এটা হলো ইলিগেল। হারাম হলো যেখানে লাভ লস উভয় থাকবে সেটা হারাম হবে না, শুধু লাভ থাকলে হারাম হবে। আচ্ছা আচ্ছা, শুধু ইনলিগাল, এটাই, আর অন্য কোনো সমস্যা তো নাই? স্যার আমি আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম ফরেক্স মার্কেট নিয়ে, যদি কেউ থাকে, আমার যেহেতু জানা আছে, উনি যেহেতু প্রশ্নটা করে ফেলেন, আপনার পারমিশন থাকলে বলতাম। হ্যাঁ বলেন না ভাই। শোনেন ভাই, একটা কথা বলি, যেই প্রশ্নটা করছেন, ফরেক্স হালাল এই কারণে, কথায় আছে টাকা দিয়ে টাকা কেনা বা যে কোনো অর্থ দিয়ে অর্থ কেনা, এটাকে হারাম করা হয়েছে। কিন্তু ফরেক্সে আপনি 2টা কারেন্সির মধ্যকার পার্থক্য কি কেনা বেচা করেন, এখানে 2টা টাকা আছে, একটা ধরেন 2টা, এর জন্য এটা হালাল, এটা হারাম না। যদি খালি একটা কারেন্সি দিয়ে যদি ওই কারেন্সিকে কেনা বেচা করতেন, যেটা এই যে আমাদের এই যে নতুন টাকা পুরাতন টাকার যে ব্যাপারটা, ওইটা হারাম। কিন্তু এটা তো ধরেন আপনার 2টা কারেন্সি আছে, এর জন্য এটা হালাল। আপনি হয়তো প্রশ্নটা পাইছেন। আচ্ছা,
আগামীকাল থেকে যেটা হলো যে আমাদের মূল ক্লাস শুরু হবে, হ্যাঁ, এবং আমরা এখানে যে একটা সলিউশন ক্লাস রাখবো একদম লাস্টের দিনে, যেটা হলো যে ইতিপূর্বে আমরা অন্যগুলো ব্যাচে আমরা করি নাই, যেটা হলো যে আমরা যারা প্রবলেমগুলো সলভ করব এবং যারা সেট আপ করতে পারে না ওগুলো সেট আপ করে দেখে দিব, এবং আমরা ধরে ধরে যে যে জায়গাগুলোতে প্রফিট হয় সেই জায়গাগুলো আমরা প্রত্যেকটা স্ক্রিপ্টে আলাদা আলাদাভাবে চেক করবো যে আসলে যে আমাদের ইন্ডিকেটরগুলো কাজ করে, আমাদের অ্যানালাইসিস কাজ করে এবং যে কোনো মার্কেটে কাজ করে সেটা আমরা এখানে প্রুভ করে তারপর যাবো, ঠিক আছে? তাহলে কারণে যারা এখানে নতুন আছেন অবশ্যই আপনারা এটা কন্টিনিউ করবেন, এই কোর্স কন্টিনিউ করবেন, যারা ফরেক্সে আছেন তারাও কন্টিনিউ করবেন, এবং যেটা এমনভাবে আমরা যেটা করব সেটা হলো যে আমরা সলিউশন করে দেখাবো, যেটা হলো যে আমাদের প্রত্যেকটা স্ক্রিপ্টে কাজ করে আমরা এইভাবে দেখবো, এবং যেখানে যেখানে স্ক্রিপ্টে কাজ করবে না, কেন কাজ করতেছে না, সেগুলো আমরা ব্যাখ্যা বলে দিয়ে যাব, যাতে আর কখনো যাতে আপনি যে কোনো মার্কেটে অ্যানালাইসিস করবেন সেম ইন্ডিকেটর দিয়ে আপনি যে কোনো মার্কেটে অ্যানালাইসিস করবেন, প্রত্যেকটা মার্কেটে। এবং এখানে ভিতরে এই ব্যাচে একটা জিনিস দেখাবো, সেটা হলো যে টোটাল অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিকেটরকে একটা সুতায় একটা বিন্দুতে নিয়ে আসা যায়, অর্থাৎ হলো যে আপনার যে আলাদা আলাদা ইন্ডিকেটর এগুলোকে একটা বিন্দুতে নিয়ে আসা যায়, এটা দেখা দেবে এবার, ঠিক আছে? তো দেখা যাবে যে আপনি কখনোই মার্কেটে লস করবেন না, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যে অ্যানালাইসিস পারবেন একদম আমরা সিম্পল সহজ ভাষায় টেকনিক্যাল অ্যানালাইসিস করব, এবং মার্কেটটাকে একেবারে সহজ করে নিয়ে আসবো। অর্থাৎ হলো অন্ততপক্ষে আমি যেটা চাই যে পরবর্তী জেনারেশন যারা কাজ করবে তারা যাতে আর কখনোই যে পরের যাতে গোলামি করতে না হয়, অর্থাৎ হলো আমরা যে নিজের নিজে যারা করতে পারি, যারা ইয়াং যারা আসবে তারাও যাতে এখানে মার্কেটে যাতে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি তারা যাতে এই প্রবলেম ফেস না করে, ঠিক আছে? তো তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল আমাদের একদম ফুল যে এটা বেসিক দেওয়া, যারা একেবারে নতুন তাদের জন্য আগামীকাল আমাদের যে প্রফিটেবল প্রত্যেকটা ক্লাস প্রফিটেবল থাকবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে এক এক রকম ক্লাস, এক একটা জিনিস জানবেন, নতুন নতুন জিনিস, ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্ত। কারো যদি কোশ্চেন থাকে বলেন। স্যার কালকে থেকে যে এগুলা কোচ করবেন আপনি, এগুলা কি আপনি ভিডিও রেকর্ড করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে এখানে ভিডিও রেকর্ড থেকে যেটা প্রয়োজন সেটা হলো যে আপনি জাস্ট যেটা হলো যে আমরা গল্পের আকারে করব যে জিনিসগুলো, এগুলো আপনি যে আগামী 20 বছর আপনি ভুলবেন না। যেটা হলো যে এখানে যেমন সুলতান ভাই করে গেছিলেন, তারপর জাহিদ ভাই এর পরপর 2টা ব্যাচে উনি আছেন, সামনের ব্যাচে উনি থাকবেন, হ্যাঁ? তো কেন থাকবেন? আমার এক বন্ধু সহ থাকবে, ওনার জন্যই আমি এবার লেট করলাম। উনি আমাকে আপনার ওইটা আমি ওনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, উনি আমাকে মেসেজ দিল যে আমি ল্যাপটপ নিয়ে একসাথে বলবো। উনিও ওই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস করায়, বুঝছেন? উনি স্টেশনে থাকতে পারতেছে না, যেটা আমার হয়েছে আমি গাড়িতে বসে বসে আপনার ক্লাস শুনছি, কিন্তু আমি কোনো নোট করতে পারি না, বুঝছেন? ওই আপনার কক্সবাজার যাচ্ছি, খাগড়াছড়ি যাচ্ছি, ওখানে নেটওয়ার্ক ডিস্টার্ব, এই জন্য আপনারা আমি রিকোয়েস্ট করছিলাম যে আমার শুধু শুক্র শনিটা দিয়ে না। এখন দেখা যায় আপনি প্রথম থেকে দিয়ে দিয়েছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, বুঝছেন ভাই? আগামীকাল মার্কেট কি অবস্থা হবে এটা একটু বললেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমি জার্মানি থেকে আপনাদের কন্ট্যাক্ট করছিলাম, সো আপনার ক্লাসগুলো থেকে মনে হচ্ছে যে ভালো কিছু করতে পারবো। সো ইনশাআল্লাহ ক্লাসগুলো করি, দেখি ফিউচারে। ধন্যবাদ। গতটা মিস করছিলেন? জি আমি আজকে জয়েন করছি, কারণ হচ্ছে আমার মর্নিং ইভিনিং শিফট থাকে, যে হ্যাঁ তো যে কারণে এই সপ্তাহ হচ্ছে আমার সকালে, যে কারণে এখন আমার এখানে বাজতেছে 7:52 সন্ধ্যা, তো সেই জন্য আর কি আমি এই সময়টা বাইসে নিয়েছি। আপনি পরবর্তীতে সমস্যা নেই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি আমি রেজন বলছি। আপনাদের এই ক্লাসটা কালকে কখন হবে একটু যদি কাইন্ডলি জানান। রাত 10টা থেকে। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে, আমাকে তার জন্য। আচ্ছা ভাই, মার্কেট প্লেস এগুলো কি স্ক্যামার হয়? তারপর শেয়ার মার্কেট এগুলি? আমাদের মার্কেটটা হলো যে সবচেয়ে প্রফিটেবল মার্কেট, আমাদের বাংলাদেশ হলো যে সবচেয়ে ব্যবসার জন্য বড় জায়গা। আমি সবসময় বলি যে বাংলাদেশে হলো যে সবচেয়ে বড় অ্যাসেট আমাদের হলো পপুলেশন, 18 কোটি লোক, 20 কোটি লোক। এটা হলো যে আপনি যে কোনো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, আপনি দেখেন যে আপনার জন্য এই প্রোডাক্ট নেওয়ার জন্য সবাই দেখেন হা করে বসে আছে,
স্যার একটা কথা ছিল। জি ইস্তেকবে বলেন। জি স্যার, হচ্ছে যে তার মানে আমরা এতটুকু শিওর হইতে পারি যে ফরেক্স এর মধ্যে কোনো হারাম কোনো টাকা থাকবে না এমন? না, মানে ফরেক্সটা পুরোপুরি তাহলে পিওর হালাল টাকা হচ্ছে? হালাল। এটাও যেমন যেমন আমি জাকির নাগের একটা ইয়ে দেখছিলাম যে শেয়ার মার্কেটের উপরে উনি বলতেছিল যে কোম্পানি মদের ব্যবসা করে, জি জি, সেটা ওই শেয়ার কেনাটা হারাম। মানে আমি জাকির নায়কের কিছু ভিডিও দেখেছি, উনিও বলেছেন যে ফরেক্স ট্রেডিং ইজ হালাল এভাবে বলেছেন। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, ফরেক্স এর মধ্যে মাঝে মধ্যে একটা টাইম জোন দেওয়া থাকে যে এতটুকু টাইমের মধ্যে হচ্ছে আমাকে শেয়ারটা আপ ডাউন সেল একটা থাকে। কোটেক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোটেক্সের মধ্যে এটা 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 অনেকটা মানে জুয়ার আদালতে করা হয়েছে যে স্যার কোটেক্স কিন্তু এটা কিন্তু স্ক্যাম স্যার। হ্যাঁ, এটা কিন্তু কোটেক্স কিন্তু স্ক্যাম স্যার। আমার আরেক আগে স্যার বলছেন যেটা কোটেক্স আমি তো ফরেক্স আর কোটেক্স কিন্তু এক জিনিস না। এক জিনিস না। আপনি বাইন্যান্স করতে পারেন, আপনি ফরেক্স করেন, কিন্তু কোটেক্স যেটা আপনার যে টাইম বেঁধে দিচ্ছে, যেটা এর ভিতরে আপনি একটা যখন প্রাইস দিয়ে দিবেন, এর ভিতরে লাভ হলে লাভ, লস হলে লস, সে ক্লোজ করে দিবে। এটা 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 হলো এই জুয়ার মতো করা। ওইটা আপনি অ্যাভয়েড করে আসেন। বাইন্যান্স করেন, বাইন্যান্স ফেয়ার, এই ফরেক্স করেন। বাংলাদেশের মার্কেট এত সুন্দর মার্কেট, এটা করেন, সমস্যা কোথায়? থ্যাংক ইউ স্যার, এটা জানার জন্য ধন্যবাদ জানানোর জন্য। তো ঠিক আছে, তাহলে কালকে থেকে আমাদের একদম পূর্ণ উদ্যমে আমাদের ক্লাস শুরু হবে। একদম টানা 6টা ক্লাস হবে এবং সব প্রবলেম আমরা সলভ করে তারপর যাবো। যদি এখানে 7টা ক্লাস লাগে 7টা লাগবে, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগলে 3 ঘন্টা লাগবে, সমস্যা নাই। কিন্তু আমাদেরকে হলো যে আমাদের এনশিওর করতে হবে যেটা হলো যে আমরা শিখে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আর যদি ইয়া না থাকে তাহলে আমরা যে আর খুব বেশি নাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ধরেন আমি জানতে চাচ্ছি মানে কি পার্সেন্টেজ কি পরিমাণ প্রফিট হতে পারে? ধরেন আমার যদি 1 লাখ টাকা ইনভেস্ট হয়, এটা ইয়ারলি বলেন বা মান্থলি বলেন, মানে কি পরিমাণ আসলে প্রফিট আসতে পারে? প্রফিটের তো পার্সেন্টেজ হয় না। যেমন আপনি যদি এটা হলো যে যেমন চাকরিগুলো যেমন মান্থলি স্যালারি পাবেন, কখনো শেয়ার বিক্রি করে বসে থাকতে হইতেছে, কখনো শেয়ারে লস নিতে হইতেছে, কখনো শেয়ার প্রফিট নিতে হচ্ছে, কখনো শেয়ার প্রফিট নিয়ে বসে থাকতে হয়। এটা আসলে একজাক্টলি বলা যায় না। এটা আপনি যখন মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হয়। সেক্ষেত্রে আপনি ধরেন আপনি যদি শেয়ার বিক্রি করার সময় যদি আপনি যদি রাউন্ড ফিগার নিয়ে বসে থাকেন, যেমন ধরেন আপনার এখানে 10,000 টাকা লাভ হয়েছে, 10,000 টাকা লাভ হয়, যে 10 টাকা 20 পয়সা বিক্রি করলে আপনার 10,000 টাকা লাভ হয়। এখন মার্কেটে চলতেছে 10 টাকা, আপনি চিন্তা করলেন যে 10 টাকা 20 পয়সা আমি বিক্রি করবো, রাউন্ড ফিগার হবে। এটার জন্য দেখবেন যে শেয়ারের প্রাইস ফল করে যাবে। অর্থাৎ হলো আপনার রাউন্ড ফিগার কখনো হিসাব করবেন না, অর্থাৎ কত লাভ হয়েছে, 9,000 টাকা লাভ হইতেছে বা 900 টাকা লাভ হয় বা 70 টাকা লাভ হইতেছে, নিয়ে নেন। এটার কোনো পার্সেন্টেজ হয় না। এটা হলো যে এই পার্সেন্টেজ মানে এক্স্যাক্টলি যেমন মার্কেট আপনাকে এক্স্যাক্টলি পার্সেন্টেজ কেন দিবে মার্কেট, ঠিক না? তাহলে তো স্যার এটা তো ঠিক আছে, এটা তো স্যার সম্ভব না। এটা ঠিক আছে, আপনার কথাতে এগ্রি করি। কিন্তু ধরেন আমরা যে বলি যে প্রফিটেবল মার্কেট বা এটাতে লাভ হচ্ছে, আমরা এটা দিয়ে সংসার চালাচ্ছি, এটা দিয়ে আমরা আমাদের অ্যাসেট বানাচ্ছি, তো মোটামুটি তো ধরেন ইয়ারলি আর কি পার্সেন্টেজ বলতে আমি স্পেসিফিক চাচ্ছি না, ধরেন মোটামুটি মার্কেট অনুযায়ী যদি এভারেজ আর কি, এটা ফিক্সড বলতে তো কিছু না, এটা তার বিজনেস তার ফিক্সড বলতে কিছু নাই। কিন্তু কিরকম হতে পারে যদি মানে পার্সেন্টেজ একটা রেঞ্জ আর কি। যদি আপনার যদি লাক ফেভার করে আর আপনি যদি প্রপারলি যদি এন্ট্রি এক্সিট করতে পারেন, হিউজ অ্যামাউন্ট আর্ন করা যায় মার্কেটে, হিউজ আর্ন করা যায়, অনেক টাকা আর্ন করতে পারবেন। আপনি 10 লাখে আপনি 50 লাখ টাকা বানিয়ে ফেলতে পারবেন যদি আপনি যদি লাক ফেভার করে। আপনি যদি লাক ফেভার থেকে যদি আপনি 2 পয়েন্ট যদি বাই সেল করতে পারেন, আপনি 10 লাখ টাকার 50 লাখ টাকা বানিয়ে ফেলতে পারবেন। এটা মানে আপনি সবসময় আপনি আপনার চোখ উপরের দিকে রাখেন, অর্থাৎ হলো আপনি বিন্দুমাত্র ভয়ের কিছু নেই। এই মার্কেটে হলো সাহস করে সেল করতে হয়, বুঝে শুনে বাই করতে হয়, দেখবেন যে মার্কেটে পয়সা চলে আসবে।
আপনি ভালো করতে পারবেন। অর্থাৎ হলো আপনি এটা নিয়ে চিন্তা করার ইয়া নাই যেটা হলো যে আমি এই 1 লাখ টাকা আমি 10,000 টাকার উপরে লাভ করতে পারবো না, এটা এমনটা চিন্তা করার কিছু নেই। 1 লাখ টাকা কোনো মাসে 1,000 টাকা লাভ হইতেছে, কোনো মাসে 50,000 টাকা লাভ হয়ে যেতে পারে। এটা যখন আপনার যখন মার্কেটে টার্নওভার বাড়বে, যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তখন অটোমেটিক এটা বাড়া শুরু করবে। এটার ভয়ের কিছু নেই। অনেক টাকা এই মার্কেট হলো যে টাকা বানানোর জন্য, একটা ভালো লাইফ লিড করার জন্য এই মার্কেটের উপর কোনো মার্কেট হতে পারে না। ঠিক আছে, মিনিমাম কত টাকা হবে আপনার মার্কেটিং করতে? এটা মিনিমাম কত যে আপনার ইকুইটি রাখতে হবে, মূলধন রাখতে হবে? আপনি এটা হলো যে আপনার প্রথমে আপনি যদি নতুন হন, প্রথমে আপনি ছোট ছোট লটে কিনে আপনার নিজে কতটুকু কনফিডেন্ট গ্রো হচ্ছে সেটা যাচাই করে, যেমন প্রথমে 100 শেয়ার কিনলেন বা 50টা শেয়ার কিনলেন, আপনি এটা প্রফিট করলেন। এরপরে 500 শেয়ার কিনেন, এরপর 5,000 শেয়ার কিনেন, ওইটাতে প্রফিট করলেন। 50,000 শেয়ার কিনেন। আস্তে আস্তে যখন আপনি প্রফিট দেখবেন, অটোমেটিক আপনি কোথা থেকে টাকা নিয়ে আসবেন সেটাই জানা। আপনি ইনিশিয়ালি আপনি প্রথমে 1 লাখ টাকা নিয়ে শুরু করেন, 50,000 টাকা দিয়ে শুরু করেন। যখন 50,000 টাকাটা যখন দেখলেন যে 55,000 টাকা হয়ে গেছে, তখন দেখলেন যে এখানে তো ভালো লাভ, তখন আপনি অন্য জায়গা থেকে দেখবেন অটোমেটিক টাকা চলে আসবে 5 লাখ। 5 লাখ কখন যে 50 লাখ হয়ে গেছে টেরও পাবেন না। যখন দেখবেন এই জন্য কনফিডেন্স গ্রো করে 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 আস্তে আস্তে আপনি এটার বাড়াবেন, অ্যামাউন্ট বাড়াবেন। হুট করে আপনি যেমন ইনিশিয়ালি যেমন আপনি মার্কেট এখন বুঝতেছেন না, 2 কোটি টাকা নিয়ে চলে আসলেন, এটা করবেন না। প্রথমে আপনার 1 লাখ টাকা নিয়ে করেন, 2 লাখ টাকা নিয়ে করেন, আস্তে 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 অ্যামাউন্ট বাড়ান। দেখবেন যে খুব বেশি সময় লাগবে না। দেখবেন যে আপনি যখন নিজের উপর কনফিডেন্স চলে আসবে, আমি বললাম না আমি একসাথে 2, 4, 5 কোটি টাকার আমি শেয়ার কিনে ফেলি। তো আমার বললাম না, আমার ফ্রেন্ড ও ভয় পায় যে আমি যখন এত শেয়ার কিনি, বললো যে তোমার ভয় লাগে না, আমি যে ভয় লাগে না। এটা হলো কনফিডেন্ট। এটা আমরা অনেকদিন ধরে মার্কেটে, এটা আপনাদের গ্রো হয়ে যাবে। আমরা এই 15 বছরের যে 16 বছরের যে অভিজ্ঞতাটা আমরা আপনাকে 5 দিনে 6 দিনে দিব, এটা দেখবেন যে আপনি মার্কেটে দেখবেন যে আমাদের থেকে ভালো কিছু করবেন। কারণ হলো যে আপনি একদম নির্যাস জিনিসটা পেয়ে যাচ্ছেন। এটা শুধু জাস্ট একটু চর্চা করবেন, হয়ে যাবে। এবং দেখবেন যে বাংলাদেশের মার্কেটে দেখবেন যে আপনারাই যারা নতুনরাই এই মার্কেটটাকে দেখবেন যে 20,000 ইন্ডেক্সে নিয়ে যেতে পারবেন খুব শর্ট টাইমে, যদি লস না করি। ঠিক আছে, তো এটা 2 মিনিট আছে, তো আমরা এটা আবার রিকানেক্ট হয়ে যাবে। তো আমরা আজকে বিদায় নিই, কালকে আবার রাত ঠিক 10টা থেকে। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।